প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি ইন্সপায়ার কেয়ার অ্যান্ড কাল্টিভেট হিউম্যান এইড ইচ্ছায় নিয়মিত অনলাইন আড্ডায়। পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে আছে আমি প্রান্ত সাহা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। আমরা পৃথিবীর সবচেয়ে সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। করোনা নামক একটি ভাইরাস যেন কাঁপিয়ে দিয়েছে আমাদের গোটা বিশ্বকে। তাই পুরো মানব জাতি আজ সম্মুখীন হয়েছে নতুন মেরুকরণের। করোনা যেমন ভিত নাড়িয়ে দিয়েছে আমাদের অর্থনীতির, তেমনি পুনরায় ভাবার তাগিদ দিচ্ছে আমাদের স্বাস্থ্য খাত এবং শিক্ষা খাতকে নিয়ে। আমরা সকলেই জানি গত 3 মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে আমাদের দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। সঙ্গে এই ছুটি বর্ধিত করা হয়েছে আগামী 6 আগস্ট পর্যন্ত। তাই গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে যে আমাদের একেবারে সরে দাঁড়াতে হবে তার যেমন বিকল্প নেই, তেমনি এই দুর্যোগ নতুন করে আমাদের শিক্ষা খাতের দিকে আঙুল তুলে দেখিয়ে দিয়েছে আমাদের ঘাটতি সমূহকে। তাই আগামীর চ্যালেঞ্জকে মাথায় রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও নতুন করে ভাবতে হবে এ সকল বিষয়ে। এ কারণেই 2020-21 সেশনের বাজেটে তার প্রতিফলন একান্ত জরুরি। তাই আমাদের আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে কেমন বাজেট চাই জাহাঙ্গীরনগরে। আমাদের উচ্চ আলোচনায় আজ উপস্থিত আছেন 5 জন অতিথি। এরা হলেন অধ্যাপক আনু মোহাম্মদ, অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আছেন ডক্টর মোহাম্মদ আলমগীর কবির, অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, সিনেট সদস্য, রেজিস্ট্রার গ্র্যাজুয়েট প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ। যুক্ত আছেন ডক্টর কবিরুল বাশার, অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, সিনেট সদস্য, শিক্ষক প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবং যুক্ত আছেন আশিস কুমার মজুমদার, সিনেট সদস্য, রেজিস্ট্রার গ্র্যাজুয়েট প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবং সর্বশেষ আমাদের সঙ্গে যুক্ত আছেন সাবিনা ইয়াসমিন, সিনেট সদস্য, গ্র্যাজুয়েট, রেজিস্ট্রার গ্র্যাজুয়েট প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমাদের এই আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি। আমি প্রান্ত সাহা। আমি প্রথমেই চলে যেতে চাই আনু মোহাম্মদ স্যারের কাছে। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার, আপনার কাছে আমার প্রশ্নটি জি 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 স্যার, শোনা যাচ্ছে স্যার। স্যার, আপনার কাছে আমার প্রশ্নটি হচ্ছে স্যার, এই করোনাকালীন সংকট যে নতুন করে আমাদের শিক্ষা খাতকে নিয়ে ভাবার তাগিদ দিচ্ছে, সেটি মাথায় রেখে কেমন হওয়া প্রয়োজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আসন্ন 2020-21 সেশনের বাজেট? স্যার, বাজেট তো ইতিমধ্যে হয়ে গেছে এবং আজকে বোধহয় সিন্ডিকেট মিটিং এ সেটা ফাইনাল হচ্ছে। তো সাধারণভাবে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাজেট কেমন হওয়া উচিত সেটা আমরা যদি মাথায় রাখি, তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাজেটের ব্যাপারে আমাদের বুঝতে সুবিধা হয়। আর করোনা কাল তো একটা বিশেষ কাল, বিশেষ সময়, একটা কঠিন সময়। সেই কঠিন সময়ে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। কঠিন সময়ের মোকাবেলা করে সামনে আরো কিভাবে এরকম কঠিন সময়কে মোকাবেলা করা যায় সেটার প্রস্তুতি নেওয়ার ব্যাপার আছে। তো পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে আয়, সে আয়টা তো প্রধানত সরকারের কাছ থেকে আসে। সরকারের কাছ থেকে আসে মানে সরকারের তো আর আলাদা করে কোনো টাকা নাই। সরকার সেই টাকাটা ব্যবস্থা করে জনগণের কাছ থেকে তুলে। তার মানে এটা হচ্ছে পাবলিক মানি। সেই জন্য এটাকে পাবলিক বিশ্ববিদ্যালয় বলা হয়। পাবলিক মানি মানে সর্বজনের টাকা, সেই সর্বজনের টাকা দিয়ে সর্বজনের বিশ্ববিদ্যালয় পরিচালিত। সুতরাং সেখানে স্যার আপনার কথা বোধহয় শোনা যাচ্ছে না স্যার। শোনা যাচ্ছে না স্যার? কানেকশনে কোনো সমস্যা? আমরা শুনতে পাচ্ছি প্রান্ত। শোনা যাচ্ছে? প্রান্ত, আমরা কিন্তু শুনতে পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি প্রান্ত। তাহলে প্রান্তর কোনো সমস্যা হচ্ছে? এখন শুনতে পাচ্ছো? জি স্যার, বলুন স্যার, বলুন স্যার। না, প্রান্ত কি বলে? প্রান্তর কানেকশনই চলে গেছে। স্যার, আমার মনে হয় যে আপনি স্যার কন্টিনিউ করেন, কারণ এটা লাইভ চলছে। আপনি মনে হয় কন্টিনিউ করতে পারেন। আমার কথা শোনা যাচ্ছে? জি জি, প্রান্ত শোনা যাচ্ছে। তুমি চলো। হ্যাঁ, প্রান্ত কি আমার কথা শুনতেছ এখন?
ঠিক আছে, আমি কথা বলতে থাকি, যদি যেহেতু Hello? অন্যরা শুনছে তার মানে অন্য বাইরের সবাই শুনতে পাচ্ছে। জি স্যার, আপনি স্যার। তো পাবলিক বিশ্ববিদ্যালয় যেহেতু পাবলিক মানি বা সর্বজনের টাকা, সুতরাং এটার মূল উদ্দেশ্য হবে যে Hello, sir? যাতে শিক্ষা সর্বজনের স্যার 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 বলুন স্যার, শিক্ষা শোনা যাচ্ছে স্যার, বলুন স্যার। যে পরিবার থেকে, হ্যাঁ, বিভিন্ন শ্রেণী পেশার পরিবার থেকে যে শিক্ষার্থীরা এখানে আসে তারা যেন একটা শিক্ষার পরিবেশ পায়, তাদের থাকার ব্যবস্থা ঠিক থাকে, তাদের শিক্ষার পাশাপাশি যে বিভিন্ন ধরনের বুদ্ধিবৃত্তিক তৎপরতা সেটা যেন তারা চালাতে পারে, একটা নিরাপদ পরিবেশ যেন তাদের জন্য নিশ্চিত থাকে, এটা হচ্ছে ব্যবস্থা করা। সেই ব্যবস্থা করার জন্য যেমন হল দরকার, তার জন্য লাইব্রেরি দরকার, তার জন্য বিভাগগুলোতে একটা শিক্ষার পরিবেশ দরকার, তার জন্য তার চিকিৎসা দরকার, এবং তার জন্য তার তার পাশাপাশি তার যে যানবাহন সহ অন্যান্য যে সমস্ত সুবিধা, গরিব যারা, একেবারে গরিব যারা, তাদের জন্য যে সমর্থন, এই সবকিছুই একটা বার্ষিক যে বরাদ্দ, সেই বরাদ্দের মধ্যে হিসাব নিকাশে থাকা উচিত। তো বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর যে কোনো জায়গায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সরকার কিভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো দেখে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাছে তার কি চাহিদা, সেটার একটা প্রভাব থাকে। সরকার যদি শিক্ষা এবং গবেষণাকে গুরুত্ব দেয় তাহলে সেটার প্রতিফলন বিশ্ববিদ্যালয়ের বাজেটে পড়ে। সরকারের দিক থেকেই যদি গুরুত্ব না থাকে তাহলে সেটার বিশ্ববিদ্যালয়ের বাজেটেও তার একটা সমস্যা দেখা দেয়। আবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যে কাঠামো আছে, এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, কাগজে কলমে হলেও এটা তো থিওরিটিক্যালি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। তো তার সিনেট আছে, তার সিন্ডিকেট আছে, সুতরাং তাদের নিজেদেরও উদ্যোগ গ্রহণের ব্যাপার থাকে। সরকারের সাথে তার অনেক দর কষাকষি কিংবা সরকারের কাছ থেকে যাতে আরো শিক্ষা অনুকূল বাজেট পাওয়া যায় সেটার জন্য চেষ্টা তদবির, সেটাও একটা গুরুত্বপূর্ণ কাজ বিশ্ববিদ্যালয় প্রশাসন। তো সেই হিসাবে বর্তমান সময়ে যে বাজেটটা হয়েছে সেই বাজেটটা সম্পর্কে আমি যতদূর জানি, আগে যে ধরনের বাজেট গুলো হচ্ছিল সেই ধারাবাহিকতাতেও এবার বাজেট হয়েছে। কিন্তু আমি মনে করি যে সেখানে একটা বড় সমস্যাটা হচ্ছে যে আমাদের শিক্ষা ও গবেষণার জন্য বাজেটের যে গুরুত্বটা থাকা দরকার সেইটা এখন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করোনা কালে একটা গুরুত্বপূর্ণ জায়গা বিশেষভাবে লক্ষ্য করার মতো বা মনোযোগ দৃষ্টি আকর্ষণ করার মতো, সেটা হচ্ছে মেডিকেল সেন্টার। আমাদের কোনো পূর্ণাঙ্গ হাসপাতাল নেই। এখন 15,000 শিক্ষার্থী, তার বাইরে এত শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জুড়ে, সেটা সামনে আরো বাড়বে। এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কোনো হাসপাতাল নেই। এবং পাশাপাশি এই যে করোনা কালে যে আমরা দেখলাম যে টেস্ট করা, এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও যদি টেস্ট করার দরকার হয় তাদের জন্য কিন্তু একটা বড় সমস্যা হবে। তাকে যেতে হবে, তারপরে তার একটা ধরাধরি করার ব্যাপার, মানে খুব সহজ হবে। সেটার প্রস্তুতি বা সেটার জন্য একটা বাজেট বরাদ্দ থাকা দরকার ছিল, সাংগঠনিক প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া দরকার ছিল, সেই সমস্ত ক্ষেত্রেও ঘাটতি আছে। আমাদের শিক্ষা গবেষণার পাশাপাশি যে গ্রন্থাগার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের জন্য যে আলাদা একটা গুরুত্ব থাকা দরকার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই গ্রন্থাগারটা প্রতিষ্ঠিত হয়েছিল অনেক ছোট আকারে যখন বিশ্ববিদ্যালয় ছিল সেই সময়। এই গ্রন্থাগার সম্প্রসারণ করতে হবে এবং গ্রন্থাগারের ধরনটাই বদলাতে হবে। আমি উপাচার্য সহ অনেককে বলেছি যারা প্রশাসনের সাথে যুক্ত, যে একটা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে অনেক পুরনো বই থাকে এবং বই সংরক্ষণ করার জন্য বিশ্ববিদ্যালয়ে তো বহু জায়গায় এসি লাগানো হয়, কিন্তু এসি যদি লাগাতে হয় আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমন জায়গা যেখানে ভবনে, প্রশাসনিক ভবন কিংবা শিক্ষকদের ঘর, সেখানে এসি লাগানো গুরুত্বপূর্ণ, জরুরি না, কারণ একটা খোলামেলা বিশ্ববিদ্যালয়ে অনেক আলো বাতাসের সুযোগ আছে। কিন্তু গ্রন্থাগারের জন্য এসি লাগানোটা খুব দরকার, যাতে বই সংরক্ষণ করা যায়। আমাদের এসি দরকার হচ্ছে পূর্ণাঙ্গ হাসপাতালের জন্য। হাসপাতাল এবং গ্রন্থাগার এই দুটো জায়গা হচ্ছে এসি প্রথম অগ্রাধিকার পাওয়া। এখন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেভাবে গ্রন্থাগারটা যেভাবে আছে তাতে বইপত্র সংরক্ষণ করাটাই একটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। অনেক বই নষ্ট হয়ে যাচ্ছে এবং এই নতুন বই সংগ্রহের জন্য যে ধরনের বাজেট দরকার সেই বাজেটটাও নেই। বিশ্ববিদ্যালয়ের যে আয় হয়, এটা বলে আমি শেষ করি, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়ের কিছু জায়গা আছে,
তার মধ্যে একটা বড় আয়ের জায়গা হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষা থেকে একটা বড় আয় হয়, এবং সেই ভর্তি পরীক্ষার আয়ের টাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা কিংবা গ্রন্থাগার কিংবা এই ধরনের যে সক্ষমতা বাড়ানো, সেই সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে ব্যয় করার জায়গাটা আমরা খুব বেশি দেখছি, সেটার কোনো পরিকল্পনা আমরা খুব বেশি দেখি। আর বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্ষেত্রে এই যে কল্যাণ তহবিল, বিভিন্ন ধরনের কল্যাণ তহবিল থেকে যে টাকাটা আসে, সেই টাকাটার ব্যাপারে আমরা খুব ট্রান্সপারেন্সি দেখি। তো তার মানে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের যে আয়গুলো আছে, সেই আয়টা নিয়ে স্বচ্ছতা যথেষ্ট মাত্রায় নাই, কিংবা অগ্রাধিকার হিসাবে শিক্ষা গবেষণা গ্রন্থাগার হাসপাতাল সেগুলো অগ্রাধিকার পাচ্ছে না যেটা পাওয়া উচিত। করোনা কালে তো হাসপাতালের ব্যাপারটা আরো গুরুত্বপূর্ণ, কারণ ভবিষ্যতে করোনার চাইতেও বড় বিপর্যয় আসতে পারে। আর এই সমস্ত বিপর্যয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে ভূমিকা পালন করতে পারেন, সেই ভূমিকা পালনের জন্য গবেষণার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া উচিত। আমাদের যে লাইফ সায়েন্স যে অনুষদ, সেই অনুষদের বিভিন্ন বিভাগ, নিশ্চয়ই অনেক গুণী শিক্ষকরা আছেন, অনেক গবেষক আছেন যাদের মেধা আরো সমন্বিতভাবে ব্যবহার করা সম্ভব যদি গবেষণা খাতকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। তো সেইগুলো যেগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে গুরুত্বপূর্ণ, করোনা কালে যেগুলো গুরুত্বপূর্ণ, সেটা যথেষ্ট গুরুত্ব বা মনোযোগ পাচ্ছে বলে আমার মনে হচ্ছে। সেইটা সেটা এই এতটুকু বলে আমি এখানে শেষ করছি, পরে আবার প্রয়োজন হবে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ডক্টর প্রফেসর আলমগীর স্যার, স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি প্রান্ত, শুনতে পাচ্ছি। স্যার আমার ক্যামেরায় একটু সমস্যা দেখা দিয়েছে, সে কারণে আমি সামনে আসছি না আপাতত। স্যার আমি একটা বিষয় আপনাকে উল্লেখ করে দিচ্ছি, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাজেটের দিকে যদি আমরা তাকাই, গত অর্থ বছরে 2019-20 অর্থ বছরের বাজেটের দিকে তাকাই, 38তম সিনেট অধিবেশনে এই বাজেট পাশ করা হয়, যার পরিমাণ ছিল 2,259,97,00,000 টাকা। অন্যদিকে 2018-19 সেশনের সংশোধিত বাজেটে তার পরিমাণ ছিল 253,63,00,000 টাকা। 18 বছর সেশনে এবং 19-এর সেশনের বাজেটের মধ্যে তফাৎ যদি আমরা দেখি, গত সেশনে আমাদের গবেষণা খাতে বরাদ্দ রাখা ছিল 1.15%, অর্থাৎ প্রায় 3 কোটি টাকা। এছাড়াও 2018-19 সেশনে ছাত্রবৃত্তি এবং ফেলোশিপ 2,98,00,000 টাকা রাখা হলেও 2019-20 সেশনে তা 10 লাখ টাকা কমিয়ে 2,88,00,000 টাকা করা হয়েছে। এই বাজেটের সিংহভাগই রাখা হয়েছিল অনুন্নত খাত অর্থাৎ বেতন ভাতা বাবদ, যার পরিমাণ 85,45,86,000 টাকা, যা মোট বাজেটের 32.87%। স্যার এই বিষয়ে আমার আপনার কাছে প্রশ্নটি থাকবে, আমরা সকলেই জানি বিশ্ববিদ্যালয় একটি গবেষণা নির্ভর বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গত বাজেটে তা অধিকাংশই উপেক্ষিত হয়েছে এবং শিক্ষাবৃত্তিও কমিয়ে আনা হয়েছে। এর কারণ কি এবং এর থেকে পরিত্রাণের উপায় বা কি হতে পারে স্যার? ধন্যবাদ। প্রান্ত শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ওকে, আমি প্রথমেই আনু স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, চমৎকার উপস্থাপনা করেছে শুরুতে, এবং আজকে আমাদের সাথে আরো কবির বাসার আশিস দা আছে, সাবিনা আছে, আর তাছাড়া ইচ্ছা যে আয়োজনটুকু করেছে, ইচ্ছা সমস্ত কর্মী যে এর পেছনে আছে, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এরকম এক সুযোগ করে দেওয়ার জন্য, যে আমরা আজকে কথা বলতে পারছি বিশ্ববিদ্যালয়ের বাজেট নিয়ে। এবং আমরা জানি না যে বিশ্ববিদ্যালয় আমাদের এই কথা থেকে বিশ্ববিদ্যালয়ের বাজেটের আসলে কতটুকু পরিবর্ধন বা ইত্যাদি হবে আমি জানি না, কিন্তু আলোচনার যে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে তার জন্য আমি ইচ্ছাকে ধন্যবাদ জানাই। তুমি প্রান্ত রাইটলি বলেছো যে আমরা 259 কোটি টাকার বাজেট ছিল গত বছরে। এই বছর উল্লেখ করেছে যে গত কেএফসি হয়েছে, আজকে হয়তো সিন্ডিকেট হচ্ছে। একজন সিনিয়র সদস্য হিসাবে যদি আলোচনা অংশগ্রহণ করতে পারতাম, হয়তো বা আমরা কিছু কন্ট্রিবিউট করতে পারতাম বাজেটের খাতওয়ারি বরাদ্দটুকু, যে আসলে কোথায় বরাদ্দটুকু বাড়াতে এই করোনাকালীন সময়ে। এবছর আমরা যেতটুকু শুনেছি সেটা হলো 274 কোটি টাকার বাজেট এই বছর প্রস্তাব করা হয়েছে। আমরা যদি একটু গত বছরের তুলনায় একটু দেখি, তাহলে দেখতে পাবো যে মাত্র 14 কোটি টাকা বেড়েছে বছরের তুলনায়, এবং এটা প্রস্তাবিত, এটা বাড়তে পারে, সামান্য কিছু কমতে পারে, বা বিষয়গুলো আছে। আর প্রান্ত তুমি যে স্পেসিফিক্যালি যে কথাগুলো বলেছো, যেহেতু খাতওয়ারি বরাদ্দটুকু আমরা এখনো পাইনি, ফলে
এই জায়গাগুলোতে কথা বলা একটু কঠিন, যে গত বছরের তুলনায় বাজেটটা গবেষণা খাতে শিক্ষার্থী, আমরা জানি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বান্ধব বাজেট হওয়া উচিত। যেমন তুমিও কিছু উল্লেখ করেছো এবং আমার কাছে একটা স্ট্যাটিস্টিক্স আছে। স্যার বলেছে যে একটা বিশ্ববিদ্যালয়ের বাজেটের একটা বিরাট অংশ, আমি যেটা দেখেছি যে প্রায় 90% টাকা সরকারি, দ্যাট মিনস ইউজিসি থেকে আসে, আর বাকি যে 10% টাকা আসে সেটা হলো বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ খাত থেকে। ফলে বিশ্ববিদ্যালয়ের বাজেটটা মূলত একটা স্ট্রাকচার বাজেট থাকে। গত বছরের, আগের বছর, তার আগের বছর, এই বছর, আগামী বছর, তার একটা স্ট্রাকচার বাজেট থাকে। সামান্য কিছু এদিক সেদিক একটু চেঞ্জ হয়। আমরা যেমন দেখতে পেয়েছি যে শিক্ষকদের, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, তাদের বেতন ভাতা, পেনশন, প্রশাসনিক এবং অন্যান্য সমস্ত কাজ মিলে বিশ্ববিদ্যালয়ের প্রায় 66% টাকা, টোটাল বাজেটের 66% টাকা বেতন ভাতা দিয়ে, পেনশন, প্রশাসনিক কাজ সব ব্যয় হচ্ছে। বাকি যে 32% টাকা আছে সেটা আমাদের আনুষঙ্গিক যে জায়গাগুলোতে ব্যয় হয়। এবং তুমি আরো উল্লেখ করেছো যে গবেষণার জায়গাগুলোতে আমরা যদি একটু বাজেটের খাত বিষয়গুলোকে একটু দেখার চেষ্টা করি, তাহলে স্পষ্ট দেখা যাচ্ছে যে প্রশাসনিক যে অফিসগুলো আছে, প্রশাসনিক অফিসগুলো যেমন ভাইস চ্যান্সেলর অফিস, রেজিস্ট্রার অফিস, নিরাপত্তা শাখা, পরিবহন শাখা, আবাসিক হল সমূহ, শিক্ষা বিভাগ সমূহ, এই যে জায়গাগুলোতে যে বাজেটের বরাদ্দ আমরা দেখতে পাই, এগুলো গতানুগতিক। গত বছর যেমন ছিল, এই বছর সামান্য একটু বাড়ে। তবে ইন্টারেস্টিং যে জায়গাটুকু হলো, যেটা সবচেয়ে আলোচনার দাবি রাখে বলে আমি মনে করি, যে একটা হলের বাজেট থেকে আরেকটা হলের বাজেটের বিস্তর পার্থক্য থাকে, প্রায় 4-5 গুণের ব্যবধান থাকে। একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টের অনেক পার্থক্য থাকে। এখন তুমি যে বিষয়গুলো উল্লেখ করেছো প্রান্ত, সেটা হলো যে এই বাজেটে আমরা যদি নতুন করে কিছু দেখতে চাই, এই বাজেট কিন্তু সারা পৃথিবীতে এইবারের বাজেটটা কিন্তু ভিন্নভাবে উপস্থাপিত হচ্ছে। আমরা বর্তমান সরকারের বাজেটটাও দেখছি, বিশ্ববিদ্যালয়গুলো বাজেটটাও দেখছি। এখন আমরা ঠিক যেহেতু বাজেটটি পাইনি, এই করোনাকালীন সময়ে তারা কি ধরনের ব্যবস্থা নিয়েছে, যেমন আমরা যদি বলি যে এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা খাত হলো স্বাস্থ্য খাত। আমি বিভিন্ন জায়গায় আলোচনা যে বিষয়টুকু বলেছি যে আমাদের আসলে ছাত্রছাত্রীদেরকে স্বাস্থ্য বীমার আওতায় আনতে হবে। যদি আমরা স্বাস্থ্য বীমার আওতায় আনতে পারি, তাহলে আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গা থেকে সে অনেক বেশি সুবিধা পাবে। ফলে আমাদের যে মেডিকেল আছে, আমরা দেখতে পাই একটা মেডিকেলের 3,26,00,000 টাকা তার বরাদ্দ হয়, কিন্তু দুঃখজনক হলো সত্য, এই মেডিকেলের ঔষধ বা ড্রেসিং, এই যে ছোট্ট কাজটুকুর জন্য মাত্র 30 লক্ষ টাকা ব্যয় হয়। অন দ্য আদার হ্যান্ড 3,26,00,000 টাকা একটা মেডিকেলের জন্য বরাদ্দ থাকে। ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের যে সামান্যতম ঔষধপত্র, এর জন্য মাত্র 30 লক্ষ টাকা ব্যয় করা হয়। আর তুমি যে উল্লেখ করেছো যে আমাদের গবেষণার জন্য যে বরাদ্দটুকু, হ্যাঁ, গবেষণার জন্য বরাদ্দটুকু যেটুকু ছিল মোট বাজেটের মাত্র 1.15 হলো গবেষণা খাতে বরাদ্দ। কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখা যাচ্ছে যে 2016-17 যে বাজেট ছিল, এটা 72 লক্ষ টাকা ছিল। 17-18-তে এটা এসছে 1,38,00,000 টাকা। 18-19 সালে সেই বাজেটটা এসে 2,20,00,000 টাকা। এবং সর্বশেষ যে তুমি যেটা উল্লেখ করেছো 19 এবং 20 সালের যে বাজেটটা, সেটাতে 3 কোটি টাকা। আমরা আশা করব যে বর্তমান যে বাজেটটা, প্রস্তাবিত বাজেটটা এবছর দেয়া হয়েছে, নিশ্চয়ই এই বছরের বাজেটে গবেষণার বিষয়টা থাকবে। এবং স্যার যেটা উল্লেখ করেছে, একটা বিশেষ সময় আমরা পার করছি, সারা পৃথিবীতে মহামারী আছে, আমরাও এর বাইরে কেউ নয়। ফলে স্বাস্থ্য ব্যবস্থায়, আমাদের ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ব্যবস্থা এই বাজেটে বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত। আমি জানি না এই বাজেট কিভাবে তারা উল্লেখ করেছে, কোন খাতে কি রেখেছে। আমরা যেহেতু এখনো একজন সিনিয়র সদস্য হিসেবে বাজেটটা দেখতে পারিনি, আলোচনা অংশগ্রহণ করতে পারিনি, ফলে আমাদেরও একটা উদ্বেগের বিষয় হলো যে এই বছর বাজেটটা আসলে কিভাবে রেখেছে, কোন খাতে কিভাবে বরাদ্দটা রেখেছে। আমি মনে করব, আমি যদি এখানে আজকে আলোচনায় অংশগ্রহণ করতে পারতাম, আমি মনে করব যে আমাদের স্বাস্থ্য খাতে, স্বাস্থ্য জায়গাটাতে অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল। স্বাস্থ্য সংশ্লিষ্ট যে পাঠ বহির্ভূত খাতগুলো আছে, যেমন খেলাধুলা,
কালচারাল প্রোগ্রামগুলো, আমরা ইমিউন সিস্টেমের কথাগুলো বলছি যে ছাত্রছাত্রীদের বা আমাদের দেশীয় মানুষজনের ইমিউন সিস্টেমটাকে বাড়াতে হবে। আমি যদি খেলাধুলায় বরাদ্দ না রাখি, আমি যদি পাঠ বহির্ভূত জায়গাগুলো বরাদ্দ না রাখি, তা আমার ছাত্রছাত্রীদের ইমিউন সিস্টেমটা ডেভেলপটা কোথা থেকে করবে? ফলে এটা কিন্তু আসলে স্বাস্থ্য খাতের সাথে একটা পার্ট। আর যেটা আমি বলতে চাই যে একটা ভিন্ন সময় আমরা কিন্তু এখনো সিদ্ধান্ত নিতে পারছি না যে একটা অনলাইন প্ল্যাটফর্ম আমরা করতে পারছি না, ঠিক এখনো যে আমরা সিদ্ধান্ত নিতে পারছি না যে আমরা অনলাইনে যাব কি যাব না। যদিও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো ইতিমধ্যে তারা অনলাইনে একটা সেমিস্টার শেষ করে ফেলেছে, সামার নতুন সেমিস্টার তারা শুরু করবে, কিন্তু আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি জানি না যে আমরা বাজেটে কিছু বরাদ্দ রাখতে পেরেছি কিনা যে অনলাইন একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যার মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদেরকে কিছু ইনসেন্টিভ দেওয়া, আমাদের ফ্যাকাল্টিদেরকে ট্রেন আপ করা যে কিভাবে আমরা আমাদের সামনে যে দিনগুলো আছে, এটা কিন্তু আগামীকালই শেষ হয়ে যাবে না, আগামী মাসে শেষ হয়ে যাবে না, আমরা জানি না যে এটা আগামী কতদিন পর্যন্ত চলবে। ফলে এই বাজেটে তার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা উচিত, যেটা স্বাস্থ্য খাতের পরিকল্পনা থাকা উচিত, শিক্ষা ব্যবস্থা নিয়ে পরিকল্পনা থাকা উচিত যে আমরা যে অনলাইনে যাব তার জন্য আমাদের কেমন টাকা খরচ হতে পারে, আমরা যে স্বাস্থ্য ব্যবস্থাকে সবাইকে ইনক্লুড করতে চাইবো, একটু সেবা দিতে চাইবো, তাহলে আমাদের বাজেটে কেমন, যদি গত বছরের বাজেটটাই আমরা রেপ্লিকেট করে দিই, গত বছরের বাজেটের এলোকেশনটাকে আমরা একটু একটু করে বাড়িয়ে বাড়িয়ে বাজেটটা করে ফেলি, তাহলে কিন্তু এই যে দুর্যোগটা 100 বছর পরে পৃথিবীতে এসছে, আমরাও এর অংশ হয়েছি, আমরা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা স্বাস্থ্য খাতে রাখতে পারবো না, শিক্ষা খাতে রাখতে পারবো না। ফলে এই বাজেটটা ডেফিনেটলি একটা ভিন্ন মাত্রার বাজেট হওয়া উচিত ছিল, এবং এটা গতানুগতিক বাজেট যে গত বছরের চাইতে 10 কোটি টাকা বাড়িয়ে দিই, 14 কোটি টাকা বাড়িয়ে দিই, এই বছরের বাজেটটা কিন্তু এরকম হওয়া উচিত নয়। এইবারের বাজেটটা স্বাস্থ্য এবং যে অনলাইনে পড়াশোনার ছাত্রছাত্রীদের যে ক্ষতিটুকু হচ্ছে, এই ক্ষতিটুকু আমরা কিভাবে পুষিয়ে দিতে পারি অনলাইনের মাধ্যমে, বা কিভাবে আগামী পরিকল্পনা করতে পারি, এই সমস্ত গুলোকে এই জায়গাগুলোতে নিয়ে আসতে হবে। আর যে গবেষণার কথাটুকু বলেছো, গবেষণার খাতের বরাদ্দটা নিশ্চয়ই করে বাড়ানো উচিত। আমাদের একটা ওয়াজেদ মিয়া গবেষণাগার আছে, আমাদের লাইফ সায়েন্সের জায়গাগুলো আছে, যারা সংক্রামক রোগ ব্যাধি নিয়ে কাজ করে, এই সময়গুলোতে তাদেরকে কিভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায়, তাদেরকে কিভাবে প্যাট্রোনাইজ করা যায় গবেষণার দিক দিয়ে, আমাদের মনে হয় বিশ্ববিদ্যালয়ের বাজেটে এই দিক নির্দেশনা সুস্পষ্টভাবে থাকা উচিত ছিল বলে আমি মনে করি। এই পর্যায়ে আমি এটুকুই কথা বলি, পরবর্তী সময়ে সুযোগ পেলে আমি আরো কথা বলবো। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি এরপর চলে যেতে চাই আশিসদার কাছে। আশিসদা শুনতে পাচ্ছেন? হ্যালো, আশিসদা শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু আমার মাইক, আমার ছবিটা অফ হয়ে গেছে, ছবি কি দেখা যায়? না দাদা, আপনার ক্যামেরার ওখানে, ক্যামেরা অপশনটার ওখানে আপনি ক্লিক করুন, ওখানে মনে বন্ধ হয়ে আছে। আপনি ক্যামেরার ওখানে যে, হ্যাঁ হ্যাঁ দাদা এখন ঠিক আছে, এখন দেখা যাচ্ছে আপনাকে, আপনাকে দেখা যাচ্ছে দাদা। হ্যাঁ দাদা দেখা যাচ্ছে। আপনি তো শুনতে পাচ্ছেন আমাকে দাদা? হ্যাঁ শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? আচ্ছা স্যার, দাদা আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে জাবি সিনেট নির্বাচন সম্পর্কে আপনাকে কিছু কথা জিজ্ঞেস করবো। সেটা হচ্ছে, আমরা জানি জাবি সিনেট নির্বাচন, পঞ্চম নির্বাচনটি অনুষ্ঠিত হয় 30 ডিসেম্বর 2017, যার মেয়াদ হচ্ছে 3 বছর। 19 বছর পর এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়। 19 বছরে এই নির্বাচনে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1998 সালে। এই নির্বাচন আসন সংখ্যা 25টি। এর ফলাফল হচ্ছে বঙ্গবন্ধু আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল জোট 18টি, স্বাধীনতা, সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী প্যানেল 6টি, বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীল গ্রাজুয়েট মঞ্চ 1টি করে আসন পায়। তো সিনেট নির্বাচনের ফল প্রকাশের সাথে সাথে সংখ্যাগরিষ্ঠ প্যানেলের পক্ষে শরীফ এনামুল কবির স্যার তার প্রতিশ্রুতি সমূহ আবার সবাইকে মনে করিয়ে দিয়ে একটি বক্তব্যে বলেন, ক্যাম্পাসে বাণিজ্যিক পরিবেশ দূরীকরণ, জাকসু নির্বাচন, এছাড়াও বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা তাদের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। এই বিষয়টি কি সামনে রেখে স্যার, দাদা আপনার কাছে আমার প্রশ্নটি থাকবে, 19 বছরের প্রতীক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় তারা কতখানি সফল, এবং যেগুলো এখনো বাস্তবায়িত হয়নি তা বাস্তবায়নে সীমাবদ্ধতা ঠিক কোথায়? দাদা। ধন্যবাদ। ইচ্ছায় যেহেতু আজকের লাইভ প্রোগ্রামে সম্মানিত আলোচক, সর্বস্তরের মানুষের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার প্রিয় শিক্ষক জাবি অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মোহাম্মদ স্যার, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক এবং
রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি থেকে নির্বাচিত সিনেট সদস্য আলমগীর কবির, পানিবিদ্যা বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য স্নেহাস্পদ কবিরুল বাশার, এবং আমার ছোট বোন, আমার এলাকার সন্তান, ধামরা সন্তান, আমার খুবই মানে আদরের ছোট বোন সাবিনা ইয়াসমিন, এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালক প্রান্ত সাহা সহ আয়োজক এবং যারা আজকের এই অনুষ্ঠানটি দেখছেন এবং তাদের মতামত জানাচ্ছেন, তাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং তাদের সবার সুস্থতা ও শুভ কামনা করছি। আমরা সিনেট নির্বাচন করেছিলাম আমাদের প্রিয় শিক্ষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর, পিএইচসির মেম্বার ডক্টর শরীফ এনামুল কবিরের নেতৃত্বে। আমাদের নির্বাচনে কিছু আমাদের প্রতিশ্রুতি ছিল, যেমন বিশ্ববিদ্যালয়কে, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা করা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে র্যাগিং মুক্ত করা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উইকেন্ড ইভিনিং কোর্স বন্ধ করা, সেশন জট নিরসন করা, ক্যাম্পাসকে মাদক ও সন্ত্রাস মুক্ত করা, গবেষণার মান গ্রহণ করা, উদ্যোগ গ্রহণ করা, অত্যাধুনিক লাইব্রেরি যেটা মানে শিক্ষার্থীর জন্য সবচেয়ে বড় প্রয়োজন, সেটার উদ্যোগ গ্রহণ করা, সর্বাধুনিক স্বাস্থ্যসম্মত সর্বাধুনিক সুবিধা সম্মিলিত হাসপাতাল নির্মাণ করা এবং জাকসু নির্বাচন করা সহ বিবিধ। তো আমরা নির্বাচিত হওয়ার পর আমরা জানতে পারলাম যে আমাদের কাজ সীমাবদ্ধ শুধু ভিসি প্যানেল নির্বাচন এবং বাজেট অধিবেশনে যোগদান করা ছাড়া আর কিছুই নাই। তা আমরা ভিসি প্যানেল নির্বাচন সেটা থেকে বঞ্চিত হয়েছি। কেন হয়েছি এটা সবাই জানেন, এটা আমার নতুন করে কাউকে কিছু বলার দরকার নেই। আর বাজেট অধিবেশনে যদি সিনেট সদস্যরা যোগদান নাও করে, আপনি বাজেট পাস হয়ে যায়। তারপরও আমরা বিগত বাজেট অধিবেশনে আমরা বিভিন্ন জন বক্তব্য রেখেছি, আমরা আমাদের দাবি দাওয়া পেশ করেছি। আমরা বলেছি, বিশেষ করে আমি বলেছি যে আমাদের ৭২-এর যে অধ্যাদেশ আছে বিশ্ববিদ্যালয়ে, সে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের সংশোধনী এনে সিনেটরদের কার্যপরিধি আরো বাড়ানো হোক, আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হোক। কিন্তু আমাদের দাবি শুধু দাবি রয়ে গেছে। একটু আগে আবার স্যার আনু মোহাম্মদ স্যার বললেন যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থেকে একটা টাকা ইনকাম হয়, কিন্তু আমি গত বাজেট অধিবেশনে যোগদান করে জানতে পেরেছি ইনকাম তো দূরের কথা, বাজেটেই পরীক্ষা সংক্রান্ত পরীক্ষা বলতে যে যারা ভর্তি পরীক্ষা দেয় তাদের জন্য নয়, পরীক্ষার জন্য একটা বাজেট রাখা হয়। এই বাজেটটা যে বাজেটটা পেশ করা হয়, সে বাজেটে একটা বাজেট রাখা হয়। আমি সেটার প্রতিবাদ করেছিলাম যে যারা ভর্তি পরীক্ষা দেয় তারা তো একটা নির্দিষ্ট ফি দিয়ে ভর্তি পরীক্ষা দেয়, তারপরও কেন বিশ্ববিদ্যালয় থেকে এই ভর্তি পরীক্ষার জন্য একটা বাজেট রাখা হয়? আমরা তো মনে করি যে ভর্তি পরীক্ষা থেকে আরো কিছু টাকা ইনকাম হবে, সেটা বিশ্ববিদ্যালয় কোষাগারে জমা হবে। সেটা না হয়ে বিশ্ববিদ্যালয়ে এই বাজেটের ফান্ড থেকে কেন এই টাকাটা বরাদ্দ করা হয়? আমার প্রশ্নের সদুত্তর আমি পাই নাই। আমি এই প্রশ্নে সদুত্তর পাই নাই। আমি বলেছিলাম এই টাকাটা এই খাতে বরাদ্দ না করে বরং খেলাধুলার খাতে বরাদ্দ করলে আমাদের বাংলাদেশের ক্রিকেটার মুশফিকের মতো বিশ্বমানের আরো ক্রিকেটার বা অন্য আরো অনেক
ভালো ভালো খেলোয়াড় অন্যদিকে সৃষ্টি হবে। সেটা আমি বলেছি, আমার কথাটা শুধু ওইখানে সীমাবদ্ধ আছে, এটার কোনো বাস্তবায়ন নাই। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে আমরা বাজেট অধিবেশনে যোগদান করি, আমরা ওইখানে যা বলি ওইখানে সীমাবদ্ধ থাকে, এরপর ওই ব্যাপারটা নিয়ে আর কোন ধরনের প্রশাসন আমাদের সাথে আর কোন ধরনের যোগাযোগ করে না, আমাদের কিছুই বলে না। আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট, সম্মানিত রেজিস্টার্ড গ্র্যাজুয়েটরা আমাদের সিনেটে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। কিন্তু আমাদের এই সীমাবদ্ধতা তারা জানে না যে আমাদের কিছুই করণীয় নেই। আমরা ওই অধিবেশনে বলেছিলাম যে এই বিশ্ববিদ্যালয়কে র্যাগিং মুক্ত করার জন্য আমাদের সম্পৃক্ত করা হোক, এই বিশ্ববিদ্যালয়ে উইকেন্ড ইভিনিং কোর্স বন্ধ করার জন্য আমাদের সম্পৃক্ত করা হোক। আমরা এটার একটা গ্রহণযোগ্য সমাধান করতে চাই। আমরা সেশন জট নিরসন কিভাবে করা যায় সেই ব্যাপারে আমাদের সম্পৃক্ত করা হোক। ক্যাম্পাসকে মাদক ও সন্ত্রাস মুক্ত কিভাবে করা যায় সেই ব্যাপারে আমাদের সম্পৃক্ত করা হোক। ক্যাম্পাসে যাবি গবেষণার মান কিভাবে বাড়ানো যায়, আমাদের মধ্যে সিনেটরদের মধ্যে যারা এই ব্যাপারে এক্সপার্ট আছেন তাদের এখানে সম্পৃক্ত করা হোক। অত্যাধুনিক লাইব্রেরি নির্মাণ করার জন্য আমরা দাবি জানিয়েছি, সর্বাধুনিক সুবিধা সম্মিলিত হাসপাতাল নির্মাণের দাবি জানিয়েছি, কিন্তু আমাদের দাবি শুধু দাবি রয়ে গেছে। এরপরে আমাদের কিছুই বলা হয় না। এই যে এবারও বাজেট হচ্ছে, বাজেট হওয়ার আগে আমরা তো সিনেট সদস্য, সম্মানিত রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের ভোটে নির্বাচিত সিনেট সদস্য, আমাদের সাথে কি কোনোভাবে একটু আলাপ আলোচনা করা যেত না? কিন্তু বর্তমান প্রশাসন আমাদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা করেননি। কেন করেননি জানি না। বর্তমান সারা বিশ্বে ভার্চুয়াল পদ্ধতিতে মিটিং হচ্ছে, আর আমাদের ফোন করেও কোনো কথা বলা প্রয়োজন মনে করে না বর্তমান প্রশাসন। কেন মনে করে না জানি না। ওনারা কেন এত স্বেচ্ছাচারী যদি না হয়, আপনারা জানেন 19 বছর পরে সিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এখন তার মেয়াদ চলতেছে বর্তমানে প্রায় 22 বছর। সিনেট থেকে 2 জন সিন্ডিকেট মেম্বার নির্বাচিত হওয়ার বিধান আছে। আপনারা জানেন 22-এর 1-এর F ধারায় বিধান আছে, to participants of the Senate to the nominated by the senator। কিন্তু আমাদের নির্বাচনে প্রায় 3 বছরও অতিবাহিত হইতেছে, এখনো সেই সিন্ডিকেটের এই নির্বাচনটা হচ্ছে না। তার মানে 22 বছর আগে যারা সিনেট সদস্য নির্বাচিত হয়েছিলেন তারাই সিনেট সদস্যদের প্রতিনিধি হিসাবে এখনো সিন্ডিকেট সদস্য। এটা খুব আশ্চর্য ব্যাপার। একজন জাতীয় সংসদ সদস্য যিনি ছিলেন, তিনি পরের বার যখন নির্বাচিত হতে পারেন না, নতুন কেউ যদি নির্বাচিত হয়, আমরা জানি সংসদীয় কমিটিতে ওই আগের সংসদ সদস্য তাকে রাখা হয় না, নতুন যে নির্বাচিত হয় সংসদীয় কমিটিতে তাকে রাখা হয়। আর আমাদের এই স্বেচ্ছাচারী প্রশাসন এই 22 বছর আগে নির্বাচিত সিন্ডিকেট সিনেট সদস্যদের এখনো সিন্ডিকেট সদস্য রেখেছেন। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের শুভ উদয় হোক, আমি সেটা ব্যক্তিগতভাবে কামনা করছি। আর প্রশাসন 19 বছর পর সিনেট নির্বাচন দিতে পারছিল, এই জন্য প্রশাসনকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমার ব্যক্তিগত মতামত হলো বাজেট অধিবেশন কি রকম বাজেট হবে
আমরা কিন্তু এখনো অন্ধকারে আছি, আমাদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা হয় নাই। আমরা কিভাবে বলবো যে কিভাবে বাজেট হইলে ভালো হবে, আমাদের সাথে বিন্দু মাত্র আলাপ আলোচনা নাই। এবং প্রশাসনের কাছে বিনীত অনুরোধ থাকবে আমরা যারা সিনেট সদস্য তাদের সাথে যেন প্রশাসন এই ব্যাপারে একটু যোগাযোগ করে বাজেটটা পেশ করেন। ধন্যবাদ। ধন্যবাদ আশিস কুমার দাকে। দাদা সত্যি আপনি আপনাদের প্রশ্নের জবাবটা যথার্থই দিয়েছেন, ধন্যবাদ আপনাকে এত বিস্তারিত বলার জন্য। আমরা পরবর্তী চলে যাই সাবিনা ইয়াসমিন আপুর কাছে। আপু, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো আপু, হ্যাঁ আপু, হ্যাঁ প্রান্ত, শুনতে পাচ্ছ? জি আপু, শুনতে পাচ্ছি। তা আমরা প্রতিবারই দেখি যে প্রতিবারই বাজেট হলে দেখি শিক্ষার্থী বান্ধব বাজেট হয় না। গত বছর যদি আমি গত সেশনটা দেখি 2019-20 সেশনটা, সেখানেও আমরা দেখি বাজেট নিয়ে বিভিন্ন মিডিয়ায় দেখা যাচ্ছে যে বাজেট নিয়ে ব্যাপক কারচুপির আভাস পাওয়া যায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্কুল ও কলেজের পেছনে যেখানে ব্যয় 12 কোটি টাকা, সেখানে বরাদ্দ রাখা হয়েছে মাত্র 40 লাখ টাকা। অন্যদিকে পত্র পত্রিকায় একটি বড় ফলাও করে নিউজ হয়েছে, সেটা হচ্ছে 2019-20 সেশনে উপাচার্যের গাড়ির জ্বালানি ব্যয় 1 লাখ টাকা থেকে 6 লাখ টাকা করা হলেও শিক্ষার্থীদের দাবি সমূহ উপেক্ষিত হচ্ছে বারংবার। এই বিষয়ে আপু আপনার কাছে আমার প্রশ্নটি থাকবে। আমরা জানি মোটা দাগে সবাই এক কথাই বলে থাকেন, শিক্ষার্থীরাই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রাণ। তবে বিশ্ববিদ্যালয়ের বাজেট প্রণয়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের দাবি সমূহ কেন বারংবার উপেক্ষিত হচ্ছে, এর কারণ কি এবং এ থেকে বের হবারও উপায় কি হতে পারে বলে আপনি মনে করেন? আপু। হ্যাঁ, প্রান্ত, শুনতে পাচ্ছ? জি আপু। হ্যালো। জি আপু, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রান্তকে, আর ধন্যবাদ জানাচ্ছি আয়োজককে। ইচ্ছা এত সুন্দর একটা প্রোগ্রামে দীর্ঘদিন পরেও আমাদের মানে সবাইকে একটা সমন্বয় করে একটা আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য। সাথে বিশ্ববিদ্যালয়ের 3 জন সম্মানিত শিক্ষক আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আশিস কুমার মজুমদার। সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এই করোনাকালীন সময়ে সবার সাথে দীর্ঘদিন পরে দেখা হলো। আর প্রান্ত, যে কোশ্চেনটা করেছো সেটা আমি প্রথমেই যে জিনিসটা বলতে চাচ্ছি, এখানে হচ্ছে এই শিক্ষার্থী বান্ধব বাজেট না হওয়ার পিছনে প্রথমে যে কারণটা আমার মনে হয় সেটা হলো প্রশাসনের সদিচ্ছার অভাব। এবং এই সদিচ্ছা যদি থাকতো অবশ্যই শিক্ষার্থী বান্ধব একটা বাজেট সম্ভব হতো। তারপরে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখন কিন্তু সামগ্রিক স্বার্থে তারা সুচ্ছান না। আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়ে হয়তো যখন বড় বড় ইস্যুগুলো আসে, কিছু কিছু দেখা যায় সংগঠনগুলো হয়তো সামাজিক যে সংগঠনগুলোকে আমরা সোচ্চার দেখি, কিন্তু যেগুলো দলীয় সংগঠনগুলোকে ওইভাবে হয়তো আমরা সোচ্চার দেখি না। তাছাড়া বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন জাকসুতে সিনেটে আমাদের ছাত্র প্রতিনিধি নেই। এছাড়াও যে জিনিসটা সবচেয়ে বেশি দুঃখজনক সেটা হলো এটি একটি আবাসিক বিশ্ববিদ্যালয় হইলেও আমরা মনে করি যে আমি এই বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হব তখন আমার জন্য একটি সিট বরাদ্দ থাকবে, কিন্তু দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি, দীর্ঘদিন ধরে হলেও বাংলাদেশে ছাত্রদল একটা বৃহত্তর সংগঠন, সেই সংগঠনের অবস্থান কিন্তু ক্যাম্পাসে নেই। এখানে ক্যাম্পাসে তাদের দেখা যায় যে রীতিমতো পরীক্ষা দিতে আসা বাধাগ্রস্ত হচ্ছে একটা সরকারি সংগঠন দ্বারা। এই যে সংগঠনগুলোর ক্যাম্পাসের সহাবস্থান নিশ্চিত নয়। তাছাড়া বিশ্ববিদ্যালয়ে আরো যেসব সংগঠনগুলো আছে তারাও হয়তো নিজেদের মন খুলে তারা কথা বলতে পারছে না। হয়তো সরকারি সংগঠন দ্বারা এই যে বাধাগ্রস্ত হওয়ার কারণে আজকে শিক্ষার্থী বান্ধব যে বাজেট হওয়া উচিত সেটাও হতে পারছে না। আমরা দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে দেখি, আজকে ডাইনিং এর কথা বলি, ডাইনিং এর আজকে যে করুণ অবস্থা, আমরা একসময় এনজয় করতাম যে ডাইনিং এ খাবো, সবাই দল বেঁধে যেতাম। আজকে কিন্তু ডাইনিং বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে বন্ধের অবস্থা। আর এইটার থেকে উত্তরণের পথ কিন্তু আসলে ছাত্রদের সোচ্চারের ফলেই কিন্তু সম্ভব। এটা ছাত্ররা যদি প্রভোস্টের সাথে কথা বলে ডাইনিং এর মান বৃদ্ধি করার কথা বলে তাহলে কিন্তু অনেক স্টুডেন্ট ডাইনিং এ খাবে, কিন্তু ছাত্ররা কিন্তু এইসব নিয়ে কেউ কথা বলছে না। আমরা দেখি বিশ্ববিদ্যালয়ে যখন কোনো সমস্যা ক্রিয়েট করে, আজকে লাইব্রেরির কথা বলি, যেসব ইস্যুগুলো আসে আমরা দেখি যেসব সংগঠন, সামাজিক সংগঠন, তারা কিন্তু প্রথমে এগিয়ে আসে। ছাত্র সংগঠনগুলো কিন্তু অনেকটা এইসব ব্যাপার নিয়ে একদম টোটালি নিশ্চুপ থাকে, কথাই বলে না তারা। আজকে লাইব্রেরি ইস্যুগুলা বলেন,
বিশ্ববিদ্যালয়ে যেসব অনিয়মগুলো হয় সেসব ব্যাপারে কে কথা বলে? সামগ্রিকভাবে সব সংগঠন এক হয়ে তাদের স্বার্থে কথা বলবে। যখনই তারা সোচ্চার হবে তাদের দাবির ব্যাপারে, তখনই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মনে করবে হ্যাঁ ছাত্রদের দাবিটাকে সামনে রেখে তাদের বাজেটটা নির্ধারণ করবে। আজকে দেখেন একটা সংকটময় কাল চলছে, বিশ্ববিদ্যালয় হয়তো প্রায় 4 মাসের সময় বন্ধ থাকছে, কিন্তু এই যে সমস্যাটা, এই যে একটা ভাইরাস, যে বাংলাদেশে করোনা ভাইরাস নামে যে ভাইরাসটা আমরা আজকে প্রত্যেকেই একটা চিন্তিত, কিন্তু দীর্ঘদিন পরে হলো এই বিশ্ববিদ্যালয় কিন্তু খুলবে। এই যে বিশ্ববিদ্যালয়ের নতুন একটা বাজেট ঘোষণা হবে, সে বাজেটে স্বাস্থ্য খাতটাকে কিভাবে বাজেটটাকে বরাদ্দ করেছে আমরা কিন্তু জানি না। প্রত্যেকে বলছেন, আমার আগে যারা বলেছেন প্রত্যেকে বলছে বাজেটটা কি হচ্ছে আমরা কিন্তু জানি না। কিন্তু আমি মনে করি এখনো যেহেতু বাজেটটা ঘোষণা হয়নি বা অনুমোদন হয়নি, আমি মনে করি প্রত্যেকটা এভাবেই আলোচনার মাধ্যমে যেত, যাতে মানে বাজেটটা নির্ধারণ করা হয়, যাতে আমরা ছাত্রদের পক্ষে তাদের দাবিগুলো অন্তত বলতে পারি প্রশাসনের কাছে। কারণ আজকে বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র এসে যাতে স্বাস্থ্য ঝুঁকিতে না পড়ে সে বিষয়গুলো তো আমাকে আগেই ভাবতে হবে। কারণ আজকে যদি স্বাস্থ্য বীমাটা থাকতো, অন্তত বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষক যারাই হোক না কেন, শিক্ষক বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা আছে বা ছাত্রছাত্রী আছে, তারা কিন্তু একটা যদি জানতে পারে যে হ্যাঁ আমার জন্য স্বাস্থ্য বীমার আওতায় বাংলাদেশে 3টা বা 4টা মেডিকেল কলেজ বরাদ্দ আছে, তারা কিন্তু সরাসরি ওখানে চলে যাবে। আমার স্বাস্থ্য আমি চলে যাব সেখানে নিয়ে আমি সেবা নিয়ে চলে আসবো। কিন্তু এ ব্যাপারে কিন্তু প্রশাসনের আমি কোনো উদ্যোগী এ পর্যন্ত দেখতে পাচ্ছি না। বা দীর্ঘদিন যে এই যে আমাদের নাজুক অবস্থা, আমাদের মেডিকেল সেন্টারের যে নাজুক অবস্থা, এটা নিয়ে তো আমি বিশ্ববিদ্যালয়ের কোনো সংগঠনকে আমি খুব একটা সোচ্চার দেখি না যে তারা যে বলবে তাদের দাবির কথা। অনেক সময় দেখা যায় শিক্ষার্থীদের লেখে ফেসবুকে আমরা দেখতে পাই, হয়তো অ্যাম্বুলেন্সের জন্য যে তারা পাচ্ছে না, হয়তো তারা প্যারাসিটামল নিয়ে আসছে, হার্টের সমস্যা নিয়ে যাচ্ছে, তারা সামান্য একটু সাভারে এনাম ক্লিনিকে যাবে, সেই যে তাদের যে ফ্যাসিলিটিসটা, অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি, সেটাও কিন্তু তারা পায় না। কিন্তু এইসব দাবি তো আমি কখনোই দেখি না। বিশ্ববিদ্যালয়ে তো অনেক বাজেট হচ্ছে, প্রতি বছরই বাজেট অনুমোদন হচ্ছে, কই কোনো ছাত্র সংগঠনকে আমি দেখি না যে একটা লিখিত আকারে তাদের দাবিগুলা প্রশাসনের কাছে বাজেটের আগে তুলে ধরবে এবং তারা একটা অবস্থান নিবে যে হ্যাঁ আমাদের ছাত্রছাত্রীদের এই দাবি আছে, এই দাবিগুলো যেন প্রশাসন মাথায় রেখে বাজেট অনুমোদন করে। কিন্তু সেই সব বিষয়গুলো কিন্তু তারা লিখিত আকারে ওইভাবে কিন্তু পেশ করে না, যার ফলে হয়তো প্রশাসন একটা মানে তাদের দিকে একটু আমার মনে হয় ওইভাবে সোচ্চার থাকে না। আর এর থেকে বের হয়ে যে বিষয়গুলা, এটা আমাদের ছাত্রছাত্রীদেরই আমাদের সোচ্চার থাকতে হবে, আমার দাবির ব্যাপারে আমাকে সোচ্চার হইতে হবে। আর আমরা যেহেতু 25 জন নির্বাচিত যারা সম্মানিত গ্রাজুয়েট যারা আমরা সিনেটে আছি, আমি মনে করি আমাদের যদি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেসব বড় বড় কাজগুলো হচ্ছে সেসব কাজগুলো এই সিনেটরদের যদি সম্পৃক্ত করা হয়, তাহলে হচ্ছে আমরা ছাত্রছাত্রীদের দাবির ব্যাপারে আমাদের মানে ভয়েসটা আরেকটু স্ট্রং করতে পারবো। হ্যাঁ, আর হচ্ছে অনেকে অনেক কথা বলবে, তবে এই সংকটকালীন যে বিষয়টা ছাত্রছাত্রীদের এখনো সোচ্চার হইতে হবে যে আমরা যাতে এসে ক্যাম্পাসে ছুটির পরে ক্যাম্পাসে এসে যেন তারা স্বাস্থ্য ঝুঁকিতে না পড়ে, সেই বিষয়গুলো তাদের অবশ্যই সোচ্চার থাকতে হবে। আর পরে অবশ্যই কথা হবে প্রান্ত, অন্যান্য বিষয়গুলো নিয়ে উঠবো, কথা বলবো। আপু ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি এখন ধন্যবাদ চলে যেতে চাই। স্যার শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি স্যার। আমরা জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়। তো সেখানে যদি আমি তার একটি হল সম্পর্কে আপনাকে অবগত করি, যে মীর মশাররফ হোসেন হল, সেই হলে মোট কক্ষ সংখ্যা হচ্ছে 490টি, যার মধ্যে 264টি 1 আসন বিশিষ্ট এবং 226টি 2 আসন বিশিষ্ট। ছাত্রদের জন্য বরাদ্দ রাখা হয়েছে সেই হলে 490টির মধ্যে 485টি কক্ষ। বর্তমানে সেই হলে শিক্ষার্থী আছেন 1855 জন, এটা আমাদের বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট বলছে। আর বাকি 5টি যে কক্ষ, সেখানে 2টি দোকান, একটি সেলুন, একটি লন্ড্রি এবং একটি গেস্ট রুম রাখা হয়েছে। তো বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আমরা মাত্র একটা হলের বিস্তারিত পাই। আমরা সেখানে দেখতে পারি সর্বসাকুল্যে 700 কিংবা তার সামান্য কিছু শিক্ষার্থী সেই হলে অবস্থান করতে পারবে। এর অবস্থাটা আমাদের সার্বিকভাবে প্রত্যেকটা হলেই। আমাদের বর্তমান হল সংখ্যা হচ্ছে ছাত্রদের জন্য 8টি এবং ছাত্রীদের জন্য 8টি। এটা হচ্ছে হলের প্রেক্ষাপট গেল। যদি হলের ডাইনিং এর বিষয়ে যদি আমরা কথা বলি, ডাইনিং ভিত্তিক নানা রকম অভিযোগ আছে। তার মধ্যে বিষয়গুলো হচ্ছে হল ভিত্তিক ডাইনিং এর মানের হেরফের ঘটে,
কিছু হলে পরের দিনের খাবার আগের দিন প্রস্তুত করে তা পরিবেশনের নজিরও মিলেছে। তবে বটতলামুখী হতে বাধ্য হচ্ছে, সেখানেও মিলছে পচাবাসি খাবার, যা নিয়মিত মনিটরিং এর অভাবে এই অবস্থা। আবার অনেকের পক্ষে সে আর্থিক সামর্থ্য থাকে না যে বাইরে কিনে খাওয়া, তাই হলের ডাইনিং তাদের একমাত্র ভরসা। এতে করে দিন দিন বৃদ্ধি পাচ্ছে নিজ রুমে রান্না করে খাবার প্রচেষ্টা, যদিও তা খুবই নগণ্য। এ বিষয়ে স্যার আপনার কাছে আমার প্রশ্নটি থাকবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমরা জানি একটি এবং বাংলাদেশের একমাত্র পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়। তা সত্ত্বেও শিক্ষার্থীর আবাসন সমস্যাটি বেশ পুরনো। এতে কর্তৃপক্ষ কেন এতদিন নজর দেননি এবং হলের ডাইনিং ব্যবস্থায় ভর্তুকি বাড়িয়ে ভালো মানের খাবার সরবরাহ সম্ভব কিনা, স্যার আপনার মন্তব্য। ধন্যবাদ। আমি প্রথমে ইচ্ছেকে ধন্যবাদ জানাই। আজকে আশ্চর্যজনকভাবে সত্য যে আজকে আমি জানতে পারলাম যে আজকে বিশ্ববিদ্যালয়ের বাজেট পাস হচ্ছে, কিন্তু একজন সিনেট সদস্য হিসাবে আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা কিন্তু এই বাজেট সম্বন্ধে বিন্দু পরিমাণ কোনো কিছুই জানি না। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে বিন্দু পরিমাণ জানানোর প্রয়োজন মনে করেননি। এই জন্য আমি নিন্দা জানাই, এই আমাদেরকে কোনো কিছুই জানানো হয় নাই এই বিষয়ে। আজকে এই যুগোপযোগী এবং সময়োপযোগী একটি আলোচনা যেটি আয়োজন করেছে ইচ্ছেকে আমি ধন্যবাদ জানাই। সুযোগ পাচ্ছি একটু কথা বলার জন্য। আমি জানি না যে আমার এই কথায় কোনো রকম কাজ হবে কিনা, তবে আমরা আলোচনা চালিয়ে যাব, আমাদের স্বপ্ন থাকবে, আমরা চেষ্টা চালিয়ে যাব, কথা বলা চালিয়ে যাব, কোনোদিন যদি কাজ হয় সেই স্বপ্ন রেখে। আপনি যে প্রশ্নটি করছিলেন যে বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়, এই পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় শুধুমাত্র আমি মনে করি শুধুমাত্র নামেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়। সেখানে আপনি প্রত্যেকটি হলেই সিট সংকট রয়েছে এবং সেই সিট সংকটের পেছনে কারণগুলো আমরা জানি। যদি একটু ব্যাখ্যা করি তাহলে এই সিট সংকটের পেছনে কারণ হচ্ছে, কিছু কারণ আছে রাজনৈতিক। আপনি দেখবেন যে কিছু ছাত্র যারা ছাত্রত্ব শেষ হয়ে গেছে তারপরেও তারা হলে থাকছে। আবার বিশ্ববিদ্যালয়ে রয়েছে সেশন জট, সেখানে বিশ্ববিদ্যালয়ের যারা পরিচালক থাকেন, যারা অ্যাডমিনিস্ট্রেশন চালান, তাদের ভীষণ এবং ভীষণ থাকতে হয় এই পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়কে, চরিত্রকে কিভাবে আমি ফিরিয়ে আনবো, সেইটিকে ফিরিয়ে আনার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার আমি সেই উদ্যোগে আমি ঘাটতি দেখি। সেখানে আমরা যদি সেশন জ্যাম নিরসনের জন্য উদ্যোগী হতাম তাহলে কিন্তু এই আমাদের যে চরিত্রটা, আবাসিক চরিত্রটা আমরা ধীরে ধীরে হয়তো 1 বছরে না, আমরা হয়তো কয়েক বছরে 10 বছরে হলেও ফিরিয়ে আনতে পারতাম, কিন্তু সেটিকে ফিরিয়ে আনার কোনো উদ্যোগও আমরা দেখি না। বিশ্ববিদ্যালয়ে আপনি যেটা বলছিলেন যে হলে ডাইনিং এর খাবার, এই ডাইনিং এর খাবারের পেছনেও আপনারা যদি পেছনের দিকে লক্ষ্য করেন সেটি পেছনে একটি চক্রান্ত রয়েছে। আজকে বিশ্ববিদ্যালয়ের বটতলা মার্কেট তৈরি হয়েছে। বটতলা মার্কেট কার জন্য তৈরি হয়েছে? বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি বটতলায় দোকানে খাওয়ার কথা ছিল? সেটা তো অবশ্যই নয়। সেই বটতলাতে কিভাবে এখানে বাণিজ্যিকরণ হয়ে গেল বিশ্ববিদ্যালয়ের ভিতরে? বিশ্ববিদ্যালয়ের ভিতরে আজকে দোকানের রমরমা ব্যবসা হচ্ছে, যেখানে পর্যটন ইউনিভার্সিটি হয়ে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেখানে ছাত্রদের ধীরে ধীরে ডাইনিং বন্ধ করার এক ধরনের চক্রান্ত এবং ছাত্রদেরকে ধাবিত করা হয়েছে বটতলামুখী, যেটিকে আমি মনে করি সেটি একটি বাজে চরিত্র বিশ্ববিদ্যালয়ের। পৃথিবীর পুরো বিশ্ববিদ্যালয়ে আমি পৃথিবীতে 24টা বিশ্ববিদ্যালয় ভ্রমণ করেছি। 24টা বিশ্ববিদ্যালয় আমি একটা বিশ্ববিদ্যালয়ে দেখি নাই বিশ্ববিদ্যালয়ের ভিতরে এরকম সারি সারি খাবারের দোকান থাকে, যেখানে বাইরে থেকে পর্যটকরা এসে খাবার খায়। সেখানে যখন বটতলা তৈরি হবে, বটতলা যখন রেস্টুরেন্ট তৈরি হবে, তখন ভেতরের ডাইনিংটা বন্ধ হবে। ভেতরের ডাইনিংটা যদি বন্ধ না হয় তাহলে বটতলার দোকান চলবে কিভাবে? যদি আমরা পেছনের তথ্যটা জানি তাহলে বিষয়টি এরকম। ডাইনিং এ আমি যখন ছাত্র ছিলাম তখন কিন্তু আমি ডাইনিং এই খেতাম। ডাইনিং এর খাবারটা কিন্তু অন্যান্য খাবারের চাইতে আমি মনে করি ভালো, কারণ ডাইনিং এ যেদিন যে খাবারটা রান্না করা হয় তার আগের দিন কুপন কেটে সেই পরিমাণ খাবারই রান্না করা হয়, পরের দিন ডাইনিং এ ওই খাবারটা কিন্তু খাওয়ানো হয় না। হয়তো খাবারটির মান হয়তো অত ভালো নয়, কিন্তু আমরা যদি সেখানে বরাদ্দ বাড়াতে পারি, সেখানে ছাত্ররাও যদি কন্ট্রিবিউশন করে, বিশ্ববিদ্যালয় যদি কন্ট্রিবিউশন করে, হল যদি কন্ট্রিবিউশন করে, তাহলে কিন্তু ডাইনিং এর মধ্যে ভালো খাবার দেওয়া সম্ভব। তাহলে আমরা পারছি না কেন? আমাদের ভিশন এবং মিশন আছে কিনা?
আমরা চাই গতানুগতিক। আপনারা বলছিলেন, স্যার আনু মোহাম্মদ স্যার বলছিল যে আমাদের যে বাজেট হয় সে বাজেটটা গত বছর, তার আগের বছর, তার আগের বছর সেটাকে জাস্ট কপি করে সামান্য একটু বাড়িয়ে বাজেটটাকে তৈরি করা হয়। কিন্তু প্রয়োজনে, যখন যেটি প্রয়োজন, যখন যেটি বাড়ানো দরকার সেটিকে আমরা বাড়াতে পারছি না। বিশ্ববিদ্যালয়ের বাজেটে যখন বেশিরভাগ অংশ চলে যায় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর বেতনে, সেখানে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা গবেষণা উপেক্ষিত থাকবে, এটাই স্বাভাবিক। গবেষণা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপেক্ষিত, ব্যাপারটি এরকম নয়। সারা আনু মোহাম্মদ স্যার বলছিলেন যে রাষ্ট্রের বাজেটে যখন গবেষণা উপেক্ষিত হয় তখন বিশ্ববিদ্যালয়ের বাজেটেও উপেক্ষিত হয়। তবে বিশ্ববিদ্যালয়ের যারা নেতৃত্ব দেন তাদের দর কষাকষির বিষয় আনু মোহাম্মদ স্যার বলছিলেন, এখানে কিন্তু ইউজিসির সাথে দর কষাকষি একটি বিষয় থাকে। আমাদের বিশ্ববিদ্যালয়ের লিডার যারা রয়েছেন তারা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের কাছে গিয়ে দর কষাকষি করে কতটুকু আনতে পারবেন সেটি একটি বিষয় কিন্তু থেকেই যায়। আরেকটি সংকট, আজকে কেন ছাত্র বান্ধব বাজেট কেন হচ্ছে না বা ছাত্রদের বিষয়টি কেন লক্ষ্য রাখা যাচ্ছে না, সেখানে মূল কারণ হচ্ছে ছাত্রদের প্রতিনিধি সিনেট সিন্ডিকেটে নেই। যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন রেগুলার যদি হতো, আমাদের ছাত্র নেতৃত্ব যদি থাকতেন, ছাত্র নেতৃত্বের প্রতিনিধি যদি সিনেট এবং সিন্ডিকেটে থাকতো, তাহলে কিন্তু ছাত্ররা তার অধিকারের কথা বলতে পারতো। ছাত্রদের সাথে শিক্ষকের কনফ্লিক্ট কিন্তু তৈরি হতো না। ছাত্র শিক্ষক সম্পর্ক উন্নয়নের জন্যও কিন্তু আমাদের কাজ করা প্রয়োজন এবং ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা প্রয়োজন সিনেট এবং সিন্ডিকেটে, এবং রেগুলার নেতৃত্ব নিয়ে এসে আমাদের ছাত্র সংসদ নির্বাচনগুলো করে আমাদের প্রতিনিধি নিয়ে আসা দরকার। বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে ছাত্র প্রতিনিধি অবশ্যই থাকা প্রয়োজন। জি স্যার, ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। স্যার, সেই প্রসঙ্গে আমিও বলি যে সত্যি আমি বিশ্ববিদ্যালয়ে যখন প্রথম আসি তখন আমিও খুব অল্প কিছুদিনের মধ্যে অসুস্থ হয়ে যাই বিভিন্ন রকম কারণে, বটতলার খাবারের কারণে। সত্যি সেটা আমাদের জন্য সত্যি পীড়াদায়ক। আমরা চাই আমরা আমাদের ডাইনিং পুনরায় ভালোভাবে ভালো মানে চালু হোক, সেটাই আমাদের প্রত্যাশা। স্যার, আপনার মূল্যবান বক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। আনু মোহাম্মদ স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার, এখন আমি শুনতে আপনার পাচ্ছি। কাছে স্যার চলে যাব। জি স্যার, আমি এখন আপনার কাছে চলে যাবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার সম্পর্কে। স্যার স্যার এতে শিক্ষার্থীদের দাবি প্রতিফলন কোনোবারই দেখা যায় না মেডিকেল সেন্টার সম্পর্কিত। যদিও 2018-19 সেশনের বাজেটে বরাদ্দ 3,12,00,000 টাকা ছিল, তা চলতি অর্থ বছর অর্থাৎ 2019-20 সেশনে মাত্র 14 লাখ টাকা বৃদ্ধি করে বরাদ্দ করা হয় 3,26,00,000 টাকা, যা বাস্তব চাহিদার তুলনায় অপ্রতুল এবং সর্বোচ্চ বাস্তবায়ন নিয়ে রয়েছে নানাবিধ প্রশ্ন। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারটি এখন আমাদের কাছে যারা শিক্ষার্থী তাদের কাছে নাপা সেন্টার নামে পরিচিত। অর্থাৎ অধিকাংশ শিক্ষার্থীকেই সুচিকিৎসার জন্য রেফার করা হয় এনাম মেডিকেল কলেজ অথবা গণস্বাস্থ্য মেডিকেল কলেজ, যা অধিকাংশ শিক্ষার্থীদেরই আর্থিক বিপর্যয়ে ফেলে দেয়। এছাড়াও রয়েছে অপ্রতুল চিকিৎসক, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করার সামর্থ্য অনেক সময় মেডিকেলে থাকে না, সেই জন্য আমাদের অবশ্যই নির্ভর করতে হয় বাইরের ফার্মেসিতে। এই বিষয়টিকে কেন্দ্র করে স্যার আপনার কাছে আমার প্রশ্নটি থাকবে, মেডিকেল সেন্টার নিয়ে মাঝে মাঝেই বিশ্ববিদ্যালয়ে অপ্রীতিকর ঘটনা ঘটলেও কেন এর মান উন্নয়নে প্রশাসনের এরূপ বিমাতা সুলভ আচরণ? স্যার, এটা তো আমারও প্রশ্ন যে এটা কারণ কারণ বিশ্ববিদ্যালয় এত বিশাল অংশ এখন সংখ্যা অনেক বেড়েছে, 15,000 প্রায়। আর এর বাইরে শিক্ষকরাও আছে। এখন শিক্ষকরা যখন অসুস্থ হন তখন তো তাদের যারা ক্যাম্পাসে থাকে তাদের তো এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে তারা কষ্ট করতে পারে, তাদের সাভারে যেতে হয় কিংবা ঢাকা শহরে আসতে হয়। এইরকম একটা অসহায় অবস্থা কি কারণে থাকবে একটা আবাসিক বিশ্ববিদ্যালয়? এবং শিক্ষার্থী যারা এই বিভিন্ন হলে এত হাজার হাজার ছেলে মেয়েরা আছে তাদের জন্য একটা পূর্ণাঙ্গ হাসপাতাল কেন হবে? এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা তারা তাদের যদি আমরা স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করি তাহলে স্বাস্থ্য ঝুঁকির দুইটা দিক আছে। একটা হচ্ছে তাদের যেটা প্রান্ত বললেন যে এসেই খাওয়ার কারণে অসুস্থ হয়ে গেছে, এরকম অনেক শিক্ষার্থীর কথা আমরা শুনি যে তারা সুস্থ থাকতে পারছেন। তো আমাদের বিভাগ থেকে একটা গবেষণা হয়েছিল শিক্ষার্থীদের উপরে যে তাদের কত কিলো ক্যালোরি তারা পাচ্ছে এবং সেটা যথেষ্ট পুষ্টিসম্মত কিনা।
তো আমাদের যে সমীক্ষায় দেখা গেছে যে আমাদের শিক্ষার্থীদের গড় যে কিলো ক্যালোরি, সেটা আমাদের দেশের চরম দারিদ্র সীমায় যারা থাকেন তাদের যে কিলো ক্যালোরি সেইটার মতো, এবং কোনো কোনো ক্ষেত্রে তারও কম। তো তাহলে এটা যদি এই অবস্থা যদি হয়, আমার আগের বক্তারাও বলেছেন যে শিক্ষার্থীদের যদি খাদ্য ঠিকমতো না আসে এবং তাদের যদি স্বাস্থ্য এবং পুষ্টি যদি যথাযথভাবে না হয়, তাহলে তো তাদের ইমিউন সিস্টেমটাই ঠিকমতো দাঁড়াবে এবং তাদের তো স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি বেড়ে যাবে। এবং সেটা করোনা কালে আমরা দেখতে পাচ্ছি যে ইমিউন সিস্টেমটা কত গুরুত্বপূর্ণ। তো সেখানে একটা হচ্ছে ডাইনিং হলকে উন্নত করা, সেটার জন্য বাজেট বরাদ্দ একটা অগ্রাধিকার থাকা উচিত, ডাইনিং হলের বরাদ্দ। এবং অসুস্থ যদি হয়, সে অসুস্থ হলে সেখানে হাসপাতালটা পূর্ণাঙ্গভাবে হওয়া উচিত। এই দুটো হচ্ছে প্রধান গুরুত্ব পাওয়া দরকার। আর এর পাশাপাশি লাইব্রেরি এবং শিক্ষা গবেষণা। এখন আমার আগে বক্তারা বলেছেন যে আমাদের বাজেট যেটা হয়, সে বাজেটের একটা বড় অংশই 80-85% চলে যায় বেতন ভাতা। এটা যায় কেন? কারণটা হচ্ছে যে মোট বাজেটটাই তো কম। এটার ক্ষেত্রে সরকারের শিক্ষা খাতে বরাদ্দের সমস্যা। শিক্ষা খাতে সরকার এখন জিডিপি বরাদ্দ দিচ্ছে শতকরা প্রায় 2 ভাগ, যেখানে আন্তর্জাতিক সীমা হচ্ছে শতকরা 6 ভাগ। তার মানে 3 গুণ আসলে বাড়ানো। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি দেখি যে এখন যে বাজেটটা হচ্ছে তার 2 গুণ যদি হয় বাজেট, তাহলে শিক্ষকদের বেতন ভাতা ইত্যাদি কমে যাবে এবং বাকি যে অংশটা থাকবে সেই বাকি অংশটা শিক্ষা গবেষণা হাসপাতাল এগুলোতে ব্যয় করা যাবে। তো সেটা যে ব্যয় করা হবে সেই সদিচ্ছা বা পরিকল্পনা যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আছে, সেটার আবার আমরা কোনো প্রতিফলন পাই না। এটার জন্য যে চেষ্টা থাকবে একটা, উদ্যোগ থাকবে একটা। এখন আয়ের ক্ষেত্রে আমরা যে ভর্তি পরীক্ষা থেকে যেটা আয় হয়, সেটার বাইরে আরেকটা আয়ের জায়গা আছে। বিশ্ববিদ্যালয়ে ব্যাপকভাবে বাণিজ্যিক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, যেমন উইকেন্ড প্রোগ্রাম, তারপরে ইভিনিং প্রোগ্রাম। এই সমস্ত প্রোগ্রামগুলোর থেকেও বিশ্ববিদ্যালয়ের কিন্তু একটা আয় হয়। সেই আয়টা কত এবং সেটা কোথায় ব্যয় হচ্ছে, এটার ব্যাপারে কিন্তু স্বচ্ছতার অভাব আছে। ওখান থেকে যে আয়টা হচ্ছে সেই আয় এবং ভর্তি পরীক্ষা থেকে যে আয় হয়, সেগুলো সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তার অগ্রাধিকার অনুযায়ী সরকারের সাথে তার এখন দরবার করতে পারে, দর কষাকষি করতে পারে। কারণ সরকার শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ কবে বাড়াবে, তারপরে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির উন্নতি হবে, সেটা তো আমরা অপেক্ষা করতে পারি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এক্ষেত্রে যে আমরা হাসপাতাল করতে চাই, আমাদের লাইব্রেরিটা আরো বিকশিত করতে চাই, আমাদের শিক্ষার্থীদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমরা করতে চাই, এটার জন্য আমাদের এই বাজেট লাগবে, সেটা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনো চেষ্টা করেছেন কিংবা এটা নিয়ে উদ্যোগ নিয়েছেন, সেটার কোনো প্রমাণ আমরা নেই। আমরা যতটা গাড়ি কেনার ক্ষেত্রে বা প্রশাসনিক বিভিন্ন ধরনের কেনাকাটার ক্ষেত্রে যতটা আগ্রহ দেখি, শিক্ষার্থীদের এই সমস্ত অতি প্রয়োজনীয় জায়গাটাতে খরচ বাড়ানো, বরাদ্দ বাড়ানো, সেটার জন্য সরকারের সাথে দেন দরবার করা, সেটার ব্যাপারে আমরা উদ্যোগ দেখি। এবং বিশ্ববিদ্যালয়ের যে আয়টা আছে সেই আয়টাও শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী তাদের শিক্ষা গবেষণা এবং তাদের স্বাস্থ্য ঝুঁকি কমানো, এই 2 খাতকে অগ্রাধিকার দিয়ে ব্যয় বরাদ্দটাকে সেভাবে পরিকল্পিত করা, সেটার ব্যাপারে আমরা উদ্যোগ দেখি। সেই জন্য শিক্ষক যারা আছেন, এখানে সিনিয়র সদস্য আছেন, শিক্ষক সহকর্মীরা আছেন, শিক্ষকদের যেমন কথা বলা দরকার, শিক্ষার্থীদের মধ্যে থেকে আসা দরকার। যেটা সাবিনা বলছেন যে এই বিষয়ে কথাবার্তা আরো বেশি সরব এবং সোচ্চার হওয়া দরকার। সিনেট সদস্যরা বাজেট সম্পর্কে জানেন না, এটা তো একটা খুব অসম্ভব ব্যাপার। কারণ বর্তমান সময়ে একটা সমস্যা আছে, এটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু অনলাইনে তাদের কাছে ইমেইলে পাঠানো সম্ভব ছিল, অনলাইনে তাদের মতামত নেওয়া সম্ভব ছিল, সেই মতামতের সামাপ করে একটা সিদ্ধান্তে আসা সম্ভব ছিল, খুবই সম্ভব ছিল। এটা অসম্ভব কিছু ছিল, সেটা কেন প্রশাসন উদ্যোগ নেয় নাই, সেটাও তো একটা বড় প্রশ্ন আমাদের জন্য। ধন্যবাদ, আমি এখানে শেষ করছি। ধন্যবাদ স্যার আপনাকে। সত্যি সিনেট অধিবেশন ছাড়াই বাজেট পাস হয়ে যাচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে, সেটি অত্যন্ত আশ্চর্যজনক। এই বিষয়টি তো আমরা দেখছি যে বারবারই প্রশ্নবিদ্ধ হচ্ছে প্রশাসনের সদিচ্ছা, বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে সিনেটরদের অপারগতা, তাদের অসহায়তায় প্রকাশ পাচ্ছে বারবার। স্যার, এরপর আমি চলে যাচ্ছি আলমগীর কবির স্যারের কাছে। স্যার, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, প্রান্ত শুনতে পাচ্ছি। স্যার, আমি যে বিষয়ে কথা বলতে চাই এখন সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে আলোচিত এবং আকাঙ্ক্ষিত বিষয়, সেটা হচ্ছে জাকসু। আমরা জানি 27 বছর হয়ে গেল আজ জাকসু নির্বাচন নেই আমাদের বিশ্ববিদ্যালয়ে। প্রথম নির্বাচন হয়েছিল 1971 সালে, এর পরবর্তীতে 1974, 1979, 80, 81, 89, 90, 91 এবং সর্বশেষ এবং নবম নির্বাচন হয়েছিল 1992 সালে। কিন্তু
1993 সালের 29 জুলাই বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবের ছাত্ররা শিক্ষকদের উপর হামলা চালালে কেন্দ্রীয় ছাত্র সংসদ ভেঙে দেয় প্রশাসন। সর্বশেষ 2014 সালের 2 জানুয়ারি জাকসু নির্বাচনের তারিখও ঘোষণা করা হয়, তবে তা 2013 সালের 26 নভেম্বর স্থগিত করা হয়। এছাড়াও বর্তমান প্রশাসনও আমাদের নভেম্বরের দিকে জাকসু নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও এখন কি বলবো যে আমাদের করোনাকালীন সময়ের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ, এখন এই বিষয়ে আমরা বলতেও পারছি না কিছু। এখন এই বিষয়ে স্যার আপনার কাছে আমার প্রশ্নটি থাকবে, সিনেট নির্বাচনে যে সকল প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তার মাঝে জাকসু নির্বাচন ছিল অন্যতম, তবু এর বাস্তবায়নে কার সদিচ্ছার অভাব মূলত এটিকে বাধাগ্রস্ত করছে বারবার? হ্যাঁ, ধন্যবাদ প্রান্ত। আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। প্রান্ত কথা ওকে। তো আমি কথা বলছি, আমি জানি না আমরা এরপরে আর কথা বলতে পারবো কিনা। যদি না পারি তাহলে আমি হয়তো কথা বলার এখানে সাম আপ করবো। আর তুমি যদি বলো যে না এরপরে কথা বলার সুযোগ আছে, তাহলে আমি হয়তো তোমার প্রশ্নের উত্তর দিয়ে আমি অন্য প্রসঙ্গে যাবো। আমরা কি আর কথা বলার সুযোগ পাবো? না স্যার, আমরা পাবো স্যার, একটা সুযোগ পাবো স্যার। স্যার সংক্ষিপ্ত আকারে সবাই বললে স্যার আমরা কি গুছিয়ে পারি বিষয়টা। আমি প্রথমে আশিরদার কথা দিয়ে শুরু করি। আসলে আমরা যখন কোভিড বাসার এখানে আছে সিনেট মেম্বার হিসেবে, আমি 2005 সাল থেকে সিনেটে ছিলাম, 2005 ছিলাম। আমার বরাবরই একটা কথা থাকতো, কথাটা হলো এরকম যে আমরা সিনেটে যে পরামর্শগুলো সম্মানিত সিনেট সদস্যরা বাজেট বা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে দেন, তার একটা ফলো আপের বিষয়টা, অর্থাৎ আমরা কথাগুলো বলছি সেই কথাগুলো কতটুকু বাস্তবায়িত হচ্ছে। এটা কি আমার কথা 10% বাস্তবায়িত হচ্ছে বা আদৌ কোনো বাস্তবায়িত হচ্ছে না, শুধুমাত্র আমার কথাটা ভার্বেটিম রিপোর্টে লেখা থাকে, এই বিষয়গুলো ফলো আপটা ছিল খুবই জরুরি, যেটা আশিসদা উল্লেখ করেছে। আমরা বারবার সিনেটে কথাগুলো বলেছি, আমি 2005 থেকেও বলছি। আর তুমি সরাসরি যে প্রশ্নটা করলে সেটা হলো জাকসু। আমরা যখন সিনেট নির্বাচন করি থেকে, আমাদের প্যানেলের একটা প্রতিশ্রুতি ছিল জাকসু নির্বাচন বিষয়ে কথা বলা, কিন্তু আমরা কিন্তু জাকসু নির্বাচন দেওয়ার এখতিয়ার কিন্তু সিনেট মেম্বারদের নেই। আমরা বারবার কিন্তু প্রশাসনকে বলতে পারি, এবং আমরা প্রশাসনকে বিভিন্ন সময় র্যালির মাধ্যমে হোক, ব্যক্তিগতভাবে কথা বলি হোক বা সমষ্টিগতভাবে হোক, গিয়ে আমরা জাকসুর ব্যাপারে কিন্তু কথা বলছিলাম। এই প্রেক্ষিতে কিন্তু জাকসুর একটা নির্বাচন কমিটি বা জাকসু গঠনতন্ত্র ইত্যাদি একটা মত বিনিময় সভা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছিল, হয়তো তোমরা এগুলো আরো ভালো কিছু জানো। আমরা সিনেট সদস্যরা যে কাজটুকু করতে পারি বলা, কিন্তু বাস্তবায়নের জায়গাটা কিন্তু প্রশাসনের। আমরা আমাদের বলার জায়গা থেকে জাকসুর ব্যাপারে বলেছি। এখন জাকসু থাকলে যে সুবিধাটুকু হতো সেটা হলো ছাত্র সংশ্লিষ্ট যে বিষয়গুলো ছিল, ছাত্রদের যে প্রতিনিধি জাকসুতে যায়, যে 5 জন সিনেট সদস্য, বাজেটের বিষয় নিয়ে কথা বলতে পারত। বলে জাকসু এবং জাকসুর প্রতিনিধি হিসেবে সিনেটে প্রতিনিধিত্ব করা, ছাত্র সংশ্লিষ্ট বিষয়ে কথা বলা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আমরা যেমন প্রাক্তন ছাত্রদের অনেক সমস্যার সুবিধা নিয়ে কথা বলি, আমরা প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে নির্বাচিত হয়েছি। শিক্ষক প্রতিনিধি যেমন শিক্ষকদের বিষয় বা বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে কথা বলি, আমাদের অন্যতম একটা দায়িত্ব হলো প্রাক্তন ছাত্রদের নিয়ে কথা বলা। এবং সেই প্রাক্তনদের অবস্থান থেকে আমরা কিন্তু জাকসু নিয়ে বারবার কথাগুলো বলেছি। সিনেটও আমাদের অনেক সিনেট সদস্যরা জোরালো ভাবে জাকসুর কথা বলেছে, যার প্রেক্ষাপটে প্রশাসন একটা পর্যায়ে বাধ্য হয়েছিল জাকসুর অ্যারেঞ্জমেন্ট করা। এখন যে পরিস্থিতি, বিশ্বময় যে পরিস্থিতি চলছে, আমরা এই সময়ে আসলে জাকসুর কথা ভাবতে পারি না। বাট অল্টারনেটিভ ওয়েটা কি? অল্টারনেটিভ ওয়েটা হলো যে এই যে বাজেট আছে, সেই বাজেটে ছাত্র শিক্ষার্থী বান্ধব বাজেটটা কিভাবে করা যায়। ফলে আমাকে যদি একটু সময় দেয়া হয়, যে আমি আমার যে ছোট দু একটা প্রস্তাবনা আছে, আমি ছোট্ট করে আমার প্রস্তাবনার কথাগুলো যদি একটু বলার। স্যার যদি তাহলে স্যার আমরা পরবর্তী শেষে সবার কাছে এই মতামতটা চাইবো, তখন স্যার যদি আপনি যুক্ত করতেন, আপনি যদি আমাকে সুযোগ দিতেন, তাহলে স্যার আমরা একবার করে রাউন্ড করে আসতাম সবার কাছে। স্যার আপনার কাছে আবার আসছি। পরবর্তী জাকসুর ব্যাপার অনেক বলেছি এবং
বলার প্রেক্ষাপটে কিন্তু প্রশাসন একটা আয়োজন করেছিল, ছাত্রদের সাথে মত বিনিময় করেছিল এবং জাকসুর যে গঠনতন্ত্রের যে জায়গাটা নির্বাচন পরিচালনার সেটারও পরিবর্তন করার মতো একটা পরিস্থিতিতে গিয়েছিল। একটা পর্যায়ে গিয়ে জায়গাটা আবার থেমে গেছে। ফলে আমাদের সিনিয়র সদস্যদের যে আমাদের যে ম্যানিফেস্টোতে ছিল তার একটা বাস্তবায়নে আমরা জাকসু দিতে পেরেছিলাম। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। স্যার আপনাদের কথা শুনে সত্যি আমাদেরই এখন অসহায় বোধ হচ্ছে যে আসলেই আমরা কতটা অসহায়, আপনারা যেখানে কথা বলার সুযোগ পাচ্ছেন না। আমি প্রফেসর ডক্টর কবিরুল বাশার স্যারের কাছে যেতে চাই। স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার আপনার মাইকটা আনমিউট করতে হবে স্যার। স্যার 1973 অধ্যাদেশ অনুযায়ী সিনেটে পাঁচজন জাকসু থেকে মনোনীত সদস্য থাকার কথা। 1973 অধ্যাদেশে 11 এর আদেশ বলে প্রণীত আদেশটি 1974 সালে কার্যকর করা হয়। সেটি ছিল 3 খণ্ডে বিভক্ত। 73 অধ্যাদেশের আওতাভুক্ত ছিল 4টি বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অধ্যাদেশ প্রণয়নকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমি তো দিলাম, তোরা এর মর্যাদা রাখতে পারবি তো? এখন বিষয়টা হচ্ছে যে 73 অধ্যাদেশটি কেন প্রণয়ন করা হলো সে বিষয়টা স্যার একটু বলে নেই। ব্রিটিশ ধারা অনুযায়ী পাকিস্তান আমলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সরকারের একান্ত অনুগত ভিত্ত হিসেবে বিবেচিত হতেন। সরকার বিরোধী মেধাবী ছাত্ররা শিক্ষক হতে পারতেন না। রাজনীতি তো দূরের কথা, বিবেকের স্বাধীনতা প্রকাশেও তারা ছিলেন বঞ্চিত। তাই এই অধ্যাদেশটি ছিল মেধাবীদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার সুযোগ দিয়ে সেই শিক্ষকেরা যাতে জাতি গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। বিষয়ে স্যার আপনার কাছে আমার প্রশ্নটি থাকবে। আমরা জানি 1973 অধ্যাদেশের আওতাভুক্ত 4টি বিশ্ববিদ্যালয়ের একটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। গত 46 বছরেও এই অধ্যাদেশের বাস্তবায়ন কেন সম্ভব হয়নি? স্যার 73 অধ্যাদেশের কথা আসলেই আসলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধন্যবাদ জানাতে হয়। উনি শিক্ষকদের, ছাত্রদের এই স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এবং স্বাধীনতা দিয়ে গিয়েছিলেন। বঙ্গবন্ধু মনে করেছিলেন যে শিক্ষকরা স্বাধীনতা দিলেই সঠিকভাবে কাজ করবে এবং ছাত্রদের প্রতিনিধিত্ব যদি বিশ্ববিদ্যালয় নির্মাণে থাকে তাহলেই বিশ্ববিদ্যালয় সঠিকভাবে গড়ে উঠবে, যেটি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে তাল মিলিয়ে চলতে পারবে। আমি শুরুতেই বলেছি যে বিশ্ববিদ্যালয়ের এই স্বায়ত্তশাসন এর পেছনেও স্বায়ত্তশাসন যেন না থাকে এবং 73 অধ্যাদেশ যেন সঠিকভাবে বাস্তবায়ন না হয়, সেটি পেছনে অনেক ধরনের চক্রান্ত আমরা নানান সময়ে দেখেছি। বিগত 11 আর্মি সরকারের সময় আমরা দেখেছি 73 অধ্যাদেশ বাতিল করার একটা অপচেষ্টা হয়েছিল। সেখানে শিক্ষক ছাত্রদের প্রতিবাদের কারণে সেটি হয়তো তারা করতে পারেনি। এইভাবে সম্পূর্ণরূপে 73 অধ্যাদেশ বাতিল করতে না পারলেও নানান উপায়ে, নানান ঢঙে, নানান রূপে, নানান পার্টে এই 73 অধ্যাদেশকে ধ্বংস করার একটা অপচেষ্টা আমরা নানান সময়ে দেখে আসছি এবং এখনো পর্যন্ত সেটা হয়ে আসছে। আপনারা দেখবেন আজকে কোন কারণে জাকসু, আপনি বলছিলেন যে কত সাল আগে, লাস্ট 92-93 এই সময়টা আমাদের জাকসু হয়েছে, কিন্তু তারপরে আর জাকসু হলো না। তার পেছনে কারণ কি? এই কারণগুলো কিন্তু আমরা জানি না। আমাদের ছাত্ররাও সঠিকভাবে আমাদের কাছে জানতে চায় না যে আমরা কেন জাকসু পাই না, আমাদের প্রতিনিধিত্ব কেন আমাদের সিনেটে নেই, সিন্ডিকেটে কেন আমরা যেতে পারি না। যখনই একটা বিশ্ববিদ্যালয় বিনির্মাণে ছাত্র, শিক্ষক, রেজিস্ট্রার, গ্রাজুয়েট সকলের প্রতিনিধিত্ব থাকবে না, তখনই সেই বিশ্ববিদ্যালয়ের বাজেট ঠিক মতো তৈরি হবে না। সেই বিশ্ববিদ্যালয়ের বাজেট গতানুগতিক বাজেট হবে, বাজেটের আধুনিক কিছু আমরা দেখতে পারবো না। প্রান্ত স্যার ধন্যবাদ স্যার। স্যার আমি এখন চলে যেতে চাই আশিসদার কাছে। স্যার আপনার বক্তব্যের জন্য ধন্যবাদ স্যার, মূল্যবান বক্তব্য রাখার জন্য। আশিসদা আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আশিসদা আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে এখন 49তম বছরে আমরা পা দিয়েছি। এতে মোট 5 বার সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। 1997 সালে, 2001 সালে, 2006 সালে, 2010 এবং সর্বশেষ 2015 সালে। তবে প্রতি বছরই বাজেটে সমাবর্তনের জন্য 2 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়। অন্যদিকে আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাই,
তারা গত 2019 সালের 9 ডিসেম্বর তাদের 52তম সমাবর্তন সম্পূর্ণ করেছে। সমাবর্তন না হওয়ার ফলে আমাদের একাডেমিক ক্যালেন্ডার অনুসারে অনীহা দেখা দিচ্ছে শিক্ষকদের, এতে জাহাঙ্গীরনগরে বাড়ছে সেশন জট। যদি আমরা আমাদের ব্যাচের কথা চিন্তা করি, আমরা তুলনামূলক আমাদের যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল 2018-র পরীক্ষাটা আমরা এখনো দিতে পারিনি, করোনার কারণে শেষ পরীক্ষাটা এখনো থেমে আছে আমাদের। যদি আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে তুলে ধরি, তাহলে এই বিষয়ের উপরে আপনার কাছে আমার প্রশ্নটি থাকবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাজেটে প্রতি বছর সমাবর্তনের জন্য বরাদ্দ রাখা হলেও কেন তা বাস্তবায়িত হচ্ছে না? এতে সৃষ্টি হচ্ছে সেশন জট। এই অচল অবস্থা নিরসনের উপায় কি দাদা? আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মতো করছেন, আমরা চীনের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, আসলে কি তাই? কিন্তু বর্তমান সিন্ডিকেট তো একটা অবৈধ সিন্ডিকেট। রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি তাদের ক্যাটাগরি থেকে নাই, প্রভোস্ট ক্যাটাগরি যারা নির্বাচিত সেই প্রফেসর ক্যাটাগরি প্রতিনিধি নাই। তাহলে এই সিন্ডিকেট প্রশাসন কিছু এই সিন্ডিকেটটা সংখ্যাগরিষ্ঠতা দেয়। এই সিন্ডিকেট আসলে এই সিন্ডিকেটের মাধ্যমে যা খুশি তাই করতে, আমরা যারা সিনিয়র সদস্য বললেন যে সমাবর্তন এই সিনিয়র সদস্যগুলো করবে না, করে না যে ভর্তি। আশিদা আপনার কথাটা থেমে যাচ্ছে আপনার কথাটা থেমে যাচ্ছে, কেটে আসছে। আশিদা, আমি গত অধিবেশন দাবি যে পাবলিক বিশ্ববিদ্যালয় সে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে একই ইউনিটে একই পরীক্ষাটাও একই সাথে দেওয়া, তাহলে সবার এটা কোনো লাভ। 6টা ইউনিটে 6বার পরীক্ষা হয়, 6 রকম প্রশ্ন হয়। আমি সাথে জানাচ্ছি আমার আমার মেয়ের ভর্তি পরীক্ষা এত কঠিন হয়েছে, আমার মেয়ে চান্স পায় নাই। আপনি ডিসকানেক্ট করে আবার কানেকশন আমাদের সঙ্গে, আপনার কথা শোনা যাচ্ছে না। এই প্রশ্নে আমরা আবার ফিরে আসবো আপনার কাছে। আপনি অনুগ্রহ করে একটু ডিসকানেক্ট হয়ে আপনি আবার কানেকশন, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনার সমস্ত কানেকশনের সমস্যা রয়েছে স্যার। এখন শোনা যায়? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে দাদা, শোনা যাচ্ছে। যাই হোক, আমি বলছি যে সবকিছু আমরা জানতাম বা রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি হিসাবে আমরা যারা নির্বাচিত করছি সবাই মনে করছে সিলেট সদস্যরা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, কিন্তু আমরা পরে দেখলাম যে এটা সম্পূর্ণ সিন্ডিকেট সদস্য যারা আছে আমি বর্তমান সিন্ডিকেট সদস্য যারা আছে সবাই না, যারা বিগত 22 বছর ধরে আছে এবং যারা মানে সদস্য আছে তারা তাদের প্রতি দুইজন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচিত করা হয়েছে সেই প্রতিনিধি
সুপ্রতিনিধি নাই, প্রতিনিধি নাই, সরি বলেন। আপনি রিকানেক্ট হন রাশিদ দা, আপনি রিকানেক্ট হন, আপনার কথা শোনা যাচ্ছে না রাশিদ দা, আমরা আবার আসবো। রিকানেক্ট হন দাদা, আপনি একটু কেটে দিয়ে আবার কানেক্ট হন দাদা আমাদের সঙ্গে, রিকানেক্ট হন দাদা, রিকানেক্ট হন, আপনি একটু কষ্ট করে রিকানেক্ট হন দাদা। আশিটা যেটা বলছিলেন সেটা হচ্ছে কি, আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যে একটি ইউনিটের পরীক্ষা বিভিন্ন সেশনে নেওয়া হচ্ছে, বিভিন্ন সেশনের পরীক্ষা বিভিন্ন মানের হচ্ছে, সে কারণে পরীক্ষায় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে মান উন্নয়নের ক্ষেত্রে পরীক্ষার প্রত্যেকের ফলাফলটা একই ধরা হচ্ছে। সেক্ষেত্রে এই সকালের শিফটে পরীক্ষা যেটা সহজ হচ্ছে কারো কাছে, সেই একজনের কাছে বিকালের প্রশ্নটা কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে ভর্তি পরীক্ষার মানের ক্ষেত্রে নম্বরটাই কিন্তু আসল। সেই ক্ষেত্রে সে বলছেন যে একত্রিত ভাবে সমন্বিত ভাবে যদি একযোগে এক প্রশ্নে পরীক্ষা নেওয়া যায় তাহলে স্বচ্ছতা আরো বৃদ্ধি পাবে। সেই কথাই দাদা বারবার বলছিলেন। এখানে প্রশাসনের বারবার একই কথা বারবার চলে আসছে, প্রশাসনের সদিচ্ছার কথা দাদা বলছিলেন। দাদা আপনি একটু কষ্ট করে ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট করুন আমাদের প্রেরিত লিংকে, আমরা আবার আপনার কাছে চলে আসবো। পরবর্তীতে আমি চলে যেতে চাই সাবিনা আপুর কাছে। সাবিনা আপু আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি প্রান্ত। সাবিনা আপু আমি শুনতে পাচ্ছেন, সেটা হচ্ছে টাইমস হায়ার এডুকেশন এর একটি এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2020 নামে এশিয়ার সেরা 100টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। এতে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিশ্ববিদ্যালয় স্থান পেলেও বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান নেই। শীর্ষ 400টির মাঝেও নেই কোনো বাংলাদেশের প্রতিষ্ঠান। প্রথম স্থানে রয়েছে সিংহুয়া বিশ্ববিদ্যালয় চীন, দ্বিতীয় অবস্থানে পেকিং বিশ্ববিদ্যালয় চীন, তৃতীয় অবস্থানে ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুর। গত 3 জুন এই তালিকা প্রকাশ করা হয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে 401তম অবস্থানে। তো আপনার কাছে আমার প্রশ্নটি থাকবে যে এশিয়ার সেরা 400টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশ, তবে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে 401তম অবস্থানে। এরূপ পরিস্থিতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষা কাঠামো নিয়েও রয়েছে নানা প্রশ্ন। তাই আমাদের আগামী কাঠামোগত পরিবর্তন কেমন হওয়া প্রয়োজন যদি সংক্ষেপে বলতেন আপু। প্রান্ত শুনতে পাচ্ছ? জি জি জি, আপনি বলুন। হ্যাঁ, এই ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি সেটি হচ্ছে শিক্ষার গুণগত মানটা বৃদ্ধি করতে হবে। আমাদের গবেষণা খাতটাকেও বা হতে হবে মানসম্মত। কিন্তু আমরা লক্ষ্য করি যে প্রতিটা প্রশাসনই যখন চেয়ারে বসেন তখন তারা যতটুকু সামগ্রিক উন্নয়ন বা শিক্ষা নিয়ে না ভাবেন, ততটুকু তারা দৃশ্যমান যে উন্নয়ন সেটি নিয়ে ভাবেন। কে কতটুকু বিল্ডিং করতে পারলো এইসব নিয়ে তারা যতটুকু ভাবেন, কিন্তু শিক্ষার দিকে তাদের ওইভাবে নজর থাকে না। আমরা লক্ষ্য করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রাইভেট বা ইউনিভার্সিটিতে ক্লাস নিতে যতটুকু সোচ্চার থাকেন, সান্ধ্যকালীন ক্লাস নিতে তারা যতটুকু গুরুত্ব দেন, বিশ্ববিদ্যালয়ে নিজের বিভাগের ক্লাস নিতে বা বিভাগকে ডেভেলপ করতে, বিভাগের লাইব্রেরিটা ডেভেলপ করতে, এই নিয়ে তারা খুব একটা আমার মনে হয় না সময় দেন। যদি এই সময়টা তারা এই নিজস্ব বিশ্ববিদ্যালয়ের পিছনে খরচ করেন, টাইমটা দেন, তাহলে নিশ্চয়ই শিক্ষার গুণগত মান বৃদ্ধি হবে এবং আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই অবশ্যই বিশ্বের দরবারে তার নামের তালিকায় তার নামটা আসবে। আজকে সবচেয়ে দুঃখজনক হলেও সত্যি, আমি একটা আবাসিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে যখন জানতে পারি আমার বিশ্ববিদ্যালয়ের নাম আসে না, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম আসে, তখন কিন্তু আমাদের খুবই, যারা আমরা স্বাভাবিক হয়ে গেছে, আমরা আসলেই কষ্ট পাই। কারণ আমাদের কেন, কিসের অভাব? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গবেষণার এত, আমরা গবেষণা খাতে দেখি আমরা গোল্ড মেডেল পেয়েছি অনেকে, কিন্তু গবেষণা খাতে আমাদের এই মানটা বাড়ানো অসুবিধা কোথায়? আমাদের লাইব্রেরিকে ডেভেলপ করতে অসুবিধা কোথায়? আমাদের বিশ্ববিদ্যালয়ের এই যে বিভিন্ন বিভাগের শিক্ষার যে কাঠামোটা, এটা পরিবর্তন আনতে শিক্ষকদের অনীহা কোথায়? এদের প্রবলেমটাই তো আসলে আমরা বুঝতে পারছি না। যে এদের মূলত হলো এদের মানসিকতার পরিবর্তন হতে হবে। নিজের বিশ্ববিদ্যালয়কে আগে অন করতে হবে। আমি যে বিশ্ববিদ্যালয়ে সার্ভিস দিচ্ছি এই বিশ্ববিদ্যালয়ের দিকে আগে নজর দিতে হবে। আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দিয়ে রাত 12টায় ফিরে আর নিশ্চয় সে তার ক্লাসে যে তার ফুল ফিডব্যাকটা দিতে পারবে না। আমরা দেখি অনেক স্টুডেন্টরা শেয়ার করে, আপু আজকে তো ক্লাসটা আমার 6 মাস আগে পাশ করে যাওয়ার কথা, আমার তো ক্লাসই হচ্ছে না, আমার পরীক্ষায় হচ্ছে না। এটা কিন্তু খুবই দুঃখজনক। আপনি যদি 100% শ্রমটা আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দিতে পারেন, 100% শ্রমটা যদি আপনি সান্ধ্যকালীন নিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার বিশ্ববিদ্যালয়, আপনার ডিপার্টমেন্টের সেই সময়টা দিতে অসুবিধাটা কোথায়? আগে
শিক্ষকদের এই মানসিকতার পরিবর্তন করতে হবে যে আমি বাণিজ্যিক যে তাদের টেন্ডেন্সি এখান থেকে তাদের বেরিয়ে আসতে হবে এবং শিক্ষার যে গুণগত পরিবর্তন আমি আশা করি আমার একটা বন্ধু এখানে আছে, সেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শ্রদ্ধাভাজন সিনিয়র শিক্ষক আছেন, কবিরুল বাশার আছেন। আশা করি তারা অন্তত ইয়াং আছেন এখনো, আপনারা বিশ্ববিদ্যালয়ের দিকে মনোযোগী দেন যাতে আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা না বলতে পারে আমি শিক্ষকদের কারণে আমার পড়াশোনা 1 বছর পিছিয়ে গেছে, আমি সেশন জট আটকা পড়ছি। আপনারা নিয়মিত আশা করি স্টুডেন্টদের নিয়মিত যাতে তারা পাশ করে বিশ্ববিদ্যালয় থেকে যেতে পারে এবং তারা সঠিক সময়ে বিসিএস পরীক্ষা দিয়ে তারা একটা সরকারি চাকরিতে ইন করতে পারে, সেদিকে আপনারা নজর দিবেন। সামগ্রিক নিজেদের শুধুমাত্র ক্ষমতাকে আঁকড়ে ধরে না থেকে নিজের দলকে ভারী না করে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্বার্থে আপনারা মনোযোগী হবেন। কারণ আমরা দেখি অনেক সময় লক্ষ্য করি বিশ্ববিদ্যালয়ে যখন একটা স্টুডেন্ট ভর্তি হয় সে হয়তো একটা ছোট পরিসর থেকে আসে, বিশ্ববিদ্যালয়ে যখন একটা বড় পরিসরে আসে সে কিন্তু বিভিন্নভাবে শিক্ষার দিকে একটু মনোযোগী না হয়ে অন্যান্য ক্ষেত্রে মনোযোগী হয়। এক্ষেত্রে আমাদের যে কাউন্সিলের যে একটা বিষয় থাকে, সেই কাউন্সিলের যে ডিপার্টমেন্টটা সেটাকে আরো ডেভেলপ করতে হবে, সেখানে জনবল বাড়াইতে হবে যাতে শিক্ষার্থীরা শিক্ষার যে পরিবেশ এবং শিক্ষার দিকে যেন মনোযোগটা বেশি হয়, অন্যদিকে যেন তারা মনোযোগের ইটা একটু কমে দিয়ে আসে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপু। এতক্ষণ ধরে আমরা প্রশাসন করে বললো, এখন কিন্তু শিক্ষকদের উপরে তীর ছুঁড়ে মারলেন সাবিনা আপু। ধন্যবাদ আপু আপনাকে আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আশিস দা, আপনি যে বক্তব্যটি শেষ করতে পারেননি, যদি খানিকটা এখন শোনা যাচ্ছে কিনা জানি না, আপনি একটু কথা বলে দেখুন শোনা যায় কিনা। আপনি শোনা যাচ্ছে। আমি যেটা সংক্ষেপে দাদা, সংক্ষেপে শোনা যাচ্ছে দাদা, সংক্ষেপে শেষ করুন। আমার কথা শোনা যায়? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি যেটা বলেছিলাম যে বর্তমান প্রশাসন পকেট কমিটি, একটা সিন্ডিকেট কমিটি দিয়ে প্রশাসন চালাচ্ছে। সিলেক্টরদের এখানে কোনো মূল্যই নেই, তাদের কাছে কোনো জিজ্ঞাসা কিছু মানে কোনো কিছু জানা বা কিছু জিজ্ঞাসা করারও প্রয়োজন মনে করে না। আমি এই মানে এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি গত অধিবেশনে বলেছিলাম যে ভর্তি পরীক্ষা একই ইউনিটে ভর্তি পরীক্ষা একই টাইমে প্রতিষ্ঠানে দেওয়ার, কিন্তু প্রশাসন ওটা শিক্ষকদের, আমার শিক্ষক আছেন, আমার চন্দ্র স্যার আছেন, আমার অনুজ ভাই আছেন, আমি কি বলতেছি, আমি বলেছিলাম কিন্তু শিক্ষকদের স্বার্থে একাধিক শিক্ষা পরীক্ষা নিলে শিক্ষকদের নাকি না বাজেটে শিক্ষকদের বলেছিলাম। আরেকটা যে শিক্ষকরাই যে মানে ক্লাস নেওয়া ক্যাম্পাসের উইকেন্ড আর ইভিনিং কোর্স ক্লাস নেওয়া, মানে তারা ক্লাস দেয়, ভালো কথা, ক্লাস নেয়। এক সময় আমার চন্দ্র স্যার এখানে আছে, আমি জানি না বিশ্ববিদ্যালয়ের আমি দেখতাম আমার চন্দ্র সাইকেল চালিয়ে এসে ডিপার্টমেন্টে আসতো, ডিপার্টমেন্টে এসে ক্লাস করতো। আর এখন গাড়ি আছে, বিলাস বাড়ি আছে, আরো তারা শব্দশালী হোক, কিন্তু ছাত্রদের না পড়িয়ে, ছাত্রদের ক্লাসটা দিয়ে, ছাত্রদের খাতা দেখার জন্য 6 মাস 1 বছর পাঠিয়ে দিয়ে ওই ইভিনিং কোর্স আর ওই উইকেন্ড ক্লাস দিয়ে, প্রাইভেট ইউনিভার্সিটি ক্লাস দিয়ে তারা সম্পদশালী হইব। এইটা না করে ব্যবসা করুক, কোনো কাজ করুক, শিক্ষকতা কেন করবে? মহান পেশা, তারা এই মহান পেশা থেকে শিক্ষকের জন্য শিক্ষকের ইমপ্লান হয়ে যায়, তাদের হয়ে যায় কিছু শিক্ষকের জন্য। যদি 5টা কোর্স থাকে, একজন টিচার যদি খাতা না দেখে, খাতা দেখে তোমার তার রেজাল্ট না দেয়, তাহলে কিন্তু ওই রেজাল্টটা হয় না। ওই একজন শিক্ষকের জন্য 4জন শিক্ষক, তারাও এখানে
আছে। আপনার ডিভাইসটা প্রবলেম করতে আশিসদা, এই ব্যাপারে উদ্যোগ নেবেন। আশিসদা আপনি আবার রিকানেক্ট করুন আশিসদা, দয়া করে। আপনারটা কানেক্ট কিছুক্ষণ বেশিক্ষণ থাকলেই কেন জানি বন্ধ হয়ে যায়, আমি বুঝি না সমস্যাটা কোথায় হচ্ছে, হয়তো আমাদের হতে পারে। দাদা আবার আপনি রিকানেক্ট করুন দাদা, আপনার শোনা যাচ্ছে কিন্তু আমরা শুনতে পাচ্ছি না হয়তো বা। স্যার প্রত্যেককে আমি একত্রে একটা বিষয়ে জানি যে একটা কোশ্চেন সবার কাছে ঘুরে ফিরে আসবো। আনু মামা স্যারের কাছে প্রথমেই যাব আমি বিষয়টা নিয়ে। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? স্যার আপনি শুনতে পাচ্ছেন? সেটা বিষয় হচ্ছে, এই বিষয়টা প্রত্যেকের কাছে আমি মতামত চাইবো, বিষয়টা প্রতি উত্থাপন করছি, প্রত্যেকে একবার করে শুনে নিন। সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প, যেটা নিয়ে অনেক কল্পনা হয়েছে, আমরা জানি সেই বিষয় নিয়ে, যার পরিমাণ ছিল 1445 কোটি 36 লাখ টাকা, যা 2018 সালের 23 অক্টোবর তারিখে একনেক সভায় অনুমোদিত হয়। এটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় উন্নয়ন বাজেট। এই প্রকল্পের আওতায় রাখা হয়েছে 10 তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন, 10 তলা বিশিষ্ট 6টি ছাত্রাবাস, বিভিন্ন হলের হাউস টিউটরদের জন্য একটি 10 তলা ভবন, শহীদ রফিক জব্বার হলের উত্তর ব্লকের 4th ও 5ম তলা নির্মাণ, বিভিন্ন অনুষদের আনুভূমিক সম্প্রসারণের জন্য 6 তলা বিশিষ্ট 4টি ভবন নির্মাণ, 6 তলা বিশিষ্ট একটি লেকচার থিয়েটার ও পরীক্ষা হল নির্মাণ, 6 তলা বিশিষ্ট একটি লাইব্রেরি ভবন নির্মাণ, 4 তলা বিশিষ্ট ক্রীড়া কমপ্লেক্স সহ আরো অন্যান্য বিষয় যুক্ত করা হয়েছিল, যার মূল লক্ষ্য ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে মডেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা। এই 1445 কোটি 36 লাখ টাকার প্রকল্পটি মূলত 1968 সালে স্থপতি মাঝহারুল ইসলাম যে মাস্টার প্ল্যান দিয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপর, তা বাস্তবায়নেরই রূপরেখা এটি। সেই বিষয়ে স্যার আপনার কাছে আমার প্রশ্নটি থাকবে। আমরা জানি অধিকতর উন্নয়ন শীর্ষক একটি প্রকল্পের মাধ্যমে জাহাঙ্গীরনগরকে মডেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এটিকে ঘিরে কতখানি কল্পনা আর কতখানি বাস্তবতা বিদ্যমান? তোমার এই প্রশ্ন তো আর 1 মিনিটের উত্তর, প্রশ্ন তো একটা সম্পূর্ণ আলোচনার বিষয়। প্রশাসনকে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি কিংবা হাসপাতাল কিংবা শিক্ষার্থীদের যে সমস্ত প্রয়োজন, ডাইনিং হল এবং অন্যান্য, এগুলো নিয়ে যতটা আগ্রহ, তার থেকে অনেক বেশি আগ্রহ হচ্ছে নির্মাণ কাজ। সেই নির্মাণগুলির মধ্যে কি ধরনের যে প্রকল্পটা এসছে, এই প্রকল্পটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কতটা উন্নয়ন করবে আর কতটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে বিদ্যমান ব্যবস্থা সেটাকে আরো করবে, সেটা হচ্ছে একটা প্রশ্ন। এই প্রকল্প এই যে বরাদ্দটা বরাদ্দ এবং এই বরাদ্দ দিয়ে অনেক কিছু করা সম্ভব, সেটা যথাযথভাবে করার জন্য দরকার ছিল শিক্ষকদের এবং শিক্ষার্থীদের যুক্ত করা এটার সাথে। এটার মধ্যে দরকার ছিল স্বচ্ছতা, এবং এটা দিয়ে উন্নয়ন হবে, হল নির্মাণ হবে এবং 10 তলা ভবন হবে, এই সমস্ত এগুলি কতটা গল্প হবে এবং কতটা বাস্তব হবে সেটা নির্ভর করে যে এই উন্নয়ন প্রকল্প কতটা স্বচ্ছ তার উপর। এখন বিশ্ববিদ্যালয়ে যে হলগুলো আছে সেই হলগুলোতে র্যাগিং হচ্ছে, সেই হলগুলো এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশের নষ্ট করার জন্য যারা দায়ী, যারা সন্ত্রাস তৈরি করছে, যারা র্যাগিং করছে, যারা বিশ্ববিদ্যালয়ে বিভিন্নভাবে দুর্নীতির সাথে যুক্ত, তারাই যদি এই বড় আকারের প্রকল্প তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, পরিচালিত হয়, তাহলে এটা তো যতটা উন্নয়ন হবে তার থেকে অনেক বেশি ক্ষতির কারণ হবে। আমরা এই প্রকল্প নিয়ে অনেক আলোচনা হয়েছে, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কাছে আমাদের পরিষ্কার কথা ছিল যে এটা উন্মুক্ত করা হোক সবার জন্য, এটা ডিজাইন নকশাটা উন্মুক্ত করা হোক, এবং সেই নকশা নিয়ে সকল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞরা আছে তারা যুক্ত হোক এর সাথে, এবং এটা স্বচ্ছতার সাথে যাতে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্ষতি না করে যথাযথভাবে যাতে উন্নয়নটা হয়, হল দরকার, হাসপাতাল দরকার, লাইব্রেরি সম্প্রসারণ দরকার, সেটা যাতে ঠিক মতো হয় সেই জন্য কাজ করতে হবে। এখন বিশ্ববিদ্যালয় এই বিষয়ে দুটো চুক্তিও করেছিল শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে, যে এটা বিশেষজ্ঞ কমিটি করা হবে, সেটাকে স্বচ্ছতার সাথে করা হবে, এগুলো বিষয়ে চুক্তি করা হয়েছে। সেই সমস্ত বিষয়ে সেই চুক্তি লঙ্ঘন করে আমরা দেখতে পাচ্ছি যখন শিক্ষার্থীরা নাই, বিশ্ববিদ্যালয় বন্ধ, সেই সময় হঠাৎ তড়িঘড়ি করে আবার সেই পুরনো জায়গায় পুরনো ভবন সেগুলো নির্মাণ করা হচ্ছে। মনে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যতটা শিক্ষক দ্বারা পরিচালিত তার থেকে অনেক বেশি ঠিকাদার দ্বারা প্রভাবিত, ঠিকাদার দ্বারা পরিচালিত।
এরকম একটা পরিস্থিতি হলে তো বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই মানে যত টাকা খরচ হবে তত বেশি বিপদ বাড়বে এটি মনে হচ্ছে, এবং সেইটা একটা ঝুঁকির মধ্যে আমরা পড়ে যাচ্ছি। এটাই হলো চিন্তার বিষয়। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলবো যে আপনারা যে চুক্তি করেছিলেন তার প্রতি নিজেরা দায়বদ্ধ ছিলেন, সেটার প্রতি আন্তরিক থাকেন। তাড়াহুড়া করে অস্বচ্ছতার সাথে এই হল যদি নির্মাণের জন্য আপনারা অগ্রসর হন, তাহলে যে অভিযোগগুলো উঠেছিল, দুর্নীতি যে অভিযোগগুলো উঠেছিল সেটারই সত্যতা প্রমাণিত হবে। সেটা কোনোভাবেই আমরা চাই না যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা বড় ধরনের সর্বনাশের মধ্যে যায় এবং দুর্নীতিবাজ ঠিকাদার এবং প্রশাসনিক ব্যক্তিদের দ্বারা বিশ্ববিদ্যালয় পরিচালিত, সেটা আমরা চাই না। তো আমরা সরকারকেও বলবো যে উন্নয়ন প্রকল্পটা এমন ভাবে পরিচালিত হোক যাতে বিশ্ববিদ্যালয় একটা স্বাধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হতে পারে। স্বায়ত্তশাসনের প্রশ্নটা যেটা এসেছিল সেটা ব্যাপারে একটা কথা বলে শেষ করি। স্বায়ত্তশাসন মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মুক্ত বুদ্ধি চর্চা করবে, স্বাধীনভাবে চিন্তা করবে এবং স্বাধীন ভূমিকা পালন করবে। সেটার জন্য তাদের দায় দায়িত্বও থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি এরকম হয়, সরকার যা বলবে, প্রশাসন যা বলবে নেবে এবং সেখানে দুর্নীতি হলেও সেটাতেও তারা জিন্দাবাদ দেবে। এটা এই ধরনের অধীনতা নিয়ে তো শিক্ষকরা ভূমিকা পালন করতে পারবে না। আর বিশ্ববিদ্যালয়ে যে র্যাঙ্কিং এর সমস্যার কথা প্রান্ত তুলেন, সেই র্যাঙ্কিং এর জায়গায় যেতে পারবে না, কারণ শিক্ষকরা যদি স্বাধীন ভূমিকা না নেয়, তার পক্ষে কি করে শিক্ষকতা ভূমিকা পালন করে একটা মুক্ত বুদ্ধির জায়গায় তার প্রতিষ্ঠা লাভ করবে। সেইটারই প্রতিফলন আমরা বাজেট বরাদ্দ এবং উন্নয়ন প্রকল্প সবকিছুর মধ্যেই দেখতে পাই। যেটা হওয়া উচিত তার উল্টো যাত্রা, সেটাই হচ্ছে আমাদের দুঃখ এবং উদ্বেগের কারণ। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। স্যার কবিরুল বাশার স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? স্যার আপনি যদি এই বিষয়ে বলতেন যে আমাদের যে অধিকতর উন্নয়ন শীর্ষক প্রকল্পের মাধ্যমে জাহাঙ্গীরনগরকে মডেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কাজ শুরু হয়েছে, এটিকে ঘিরে কতখানি কল্পনা আর কতখানি বাস্তবতা বিদ্যমান, স্যার যদি সংক্ষেপে। ভালো একটা শব্দ বলেছো যে মডেল বিশ্ববিদ্যালয়। আমি সিনেমার নায়িকা বাছাইয়ের একটা অনুষ্ঠান দেখেছিলাম। সেই অনুষ্ঠানে নায়িকাকে প্রশ্ন করা হয়েছিল H2O কি। হ্যাঁ, তো সেই নায়িকা H2O নিয়ে একটা দারুণ উত্তর দিয়েছিলেন এবং সেটি ভাইরাল হয়েছিল ফেসবুকে, আমরা সকলেই জানি। এখন মডেল যদি সৌন্দর্য হয় তাহলে সেই মডেল বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর হয়তো হতে পারে। মডেল কিন্তু সৌন্দর্য না। মডেলের ভিতরে যেটি থাকতে হবে সেটি তার গুণগত এবং জ্ঞানগত, এই দুটো জিনিসই, জ্ঞান এবং গুণ দুটো থাকবে, সাথে সাথে অবশ্যই সৌন্দর্য তো থাকতেই হবে। এখন আমরা উপরে, আমি হয়তো সুন্দর একটা ড্রেস পরে তোমার সাথে টক শোতে বসলাম, আর আমি কথা বলতে গিয়ে আমি হাবিজাবি কথা বললাম, তাহলে সেটা কিন্তু মডেল হলো না, সেটা গুণগত কোনো পরিবর্তন হলো না। আমি মনে করি না যে একটি বিশ্ববিদ্যালয়ের 10টা 15টা 10তলা বিল্ডিং হলেই সেটি মডেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়ে যাবে। সেখানে যদি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণার মান উন্নয়ন না হয়, সেখানে মডেল বিশ্ববিদ্যালয় হওয়ার কোনো সুযোগ নেই। আনু মোহাম্মদ স্যার যেটা বলছিলেন যে তড়িঘড়ি করে যে বন্ধের সময় যে কাজ করা, বিল্ডিং গুলো শেষ করার যে প্রবণতা, সেই প্রবণতাটার মধ্যেও আমরা সুস্থতা দেখি না। তো মডেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়াটা খুব কঠিন কাজ। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমি এরপর চলে যাই সাবিনা আপুর কাছে। আপু শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আপু আপনি যদি প্রান্ত শুনতে পাচ্ছি। এই বিষয়ে আপনি যদি বলতেন মডেল বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের কাজ শুরু হয়েছে, এটিকে ঘিরে কতখানি কল্পনা এবং কতখানি বাস্তবতা। স্যার যেটি বললেন কাঠামোগত উন্নয়নে আসলে মানের মানদণ্ড নির্ভর করে না, সে বিষয়ে যদি আপনি কিছু বলতেন সংক্ষেপে। আমি অবশ্যই চাই আবার বিশ্ববিদ্যালয় একটা মডেল বিশ্ববিদ্যালয় হোক, কিন্তু সেক্ষেত্রে শিক্ষার গুণগত মান এবং গবেষণার মানটা বৃদ্ধি হয়ে এই দুটির সমন্বয় করেই যেন একটি মডেল বিশ্ববিদ্যালয় হয়, আমি সেটা চাই। অনেক ধন্যবাদ আপু আপনার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। স্যার আমি আলমগীর কবির স্যারকে চলে যাই। স্যার এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন, আপনার মতামত। ধন্যবাদ। আসলে যে অর্থটার কথা বলা হয়েছে প্রায় 1500 কোটি টাকা, অর্থাৎ আমাদের আজকের বাজেটে প্রায় 5 গুণেরও বেশি। ফলে এই কথার উত্তর বিশ্ববিদ্যালয়ে গত এই লকডাউনের ঠিক 6 মাস আগে আমরা অনেক কিছু দেখেছি, রাইট? ফলে আমার কাছে মনে হয় যে ইচ্ছার তরফ থেকে হতে
বা বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো সংগঠনের তরফ থেকে হতে পারে, সংশ্লিষ্ট এবং অভিজ্ঞ ব্যক্তিদেরকে, যারা এই প্রজেক্টের সাথে সংশ্লিষ্ট এবং প্রজেক্ট নিয়ে পরিবেশ নিয়ে অভিজ্ঞ ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা হতে পারে যে আসলে কেমন হওয়া উচিত, কি হওয়া উচিত। আমি আজকের আলোচনা কিন্তু আমাদের সামনে যে বাজেট আছে সেই বাজেটটা নিয়ে, আমি বাজেটটা নিয়ে একটু কথা বলতে চাই। আমার যে ছোট্ট প্রস্তাবনাটুকু আছে, আমি যেভাবে হয়তো আজকে যদি সিনেট আমি কথাটা বলতাম, যেহেতু সিনেট নাই, ইচ্ছার মাধ্যমে আমি আমার ইচ্ছাটা প্রকাশ করতে চাই যে আমি আসলে যা দেখতে পাচ্ছি যে মার্চ থেকে এই জুন পর্যন্ত গত অর্থ বছরের যে বাজেট ছিল, আমরা পরিবহনে গত 3 মাসে ব্যবহৃত হয় নাই। বিশ্ববিদ্যালয়ের পরিবহন একটা টাকাও ব্যবহৃত হয় নাই। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন বা হলগুলোতে বিদ্যুতের ব্যবহার হয় নাই। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে গ্যাসের ব্যবহার হয় নাই। আমার বাজেট ভাবনাটুকু হলো, এছাড়া যে প্রশাসনিক বা অন্যান্য ব্যয়, যে আমরা 67% কথা বলেছিলাম, যে মেজর যে এক্সপেন্ডিচারটুকু আছে প্রশাসনিক বা অন্যান্য ব্যয়, পরিবহন থেকে শুরু করে বিদ্যুৎ, এগুলো হয় নাই। এই সমস্ত জায়গাগুলো থেকে টাকা বাঁচিয়ে আমরা বাজেটের আলোচনা করছি, টাকাটা বাঁচিয়ে আমার অনলাইন প্ল্যাটফর্মটা তৈরি করা, যে আমাদের ছাত্রছাত্রীদেরকে যেন অনলাইন প্ল্যাটফর্মের যে টাকাটা বাজেটে রাখার বিষয়টা আছে, এই টাকা থেকে, এই জায়গা থেকে কিন্তু টাকা বাঁচবে। আমার ছাত্রছাত্রী যখন ক্যাম্পাসে আসবে তার স্বাস্থ্যটা নিশ্চিত করার জন্য এখন থেকেই স্বাস্থ্য বীমার বিষয় নিয়ে ভাবতে হবে। আর যে উন্নয়ন প্রকল্পের যে কথাটা তুমি উল্লেখ করেছো, সেটা অত্যন্ত স্বচ্ছতার সহিত, দক্ষতার সহিত নিশ্চিত করতে হবে। কারণ এই প্রকল্পটা যদি সুন্দর এবং সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয়, তাহলে এই বিশ্ববিদ্যালয়ের 5টা বা 6টা বাজেটের সমান একটা অর্থের কেটে বরাদ্দ আছে। ফলে আমরা মনে করব যে অংশীজন যারা আছে সবাইকে নিয়ে, সবার মতামতের ভিত্তিতে কিভাবে স্বচ্ছতা এবং দক্ষতার সহিত এবং প্রায়োরিটি বেস যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে কাজগুলো করা। তাই আমি মনে করব যে সংশ্লিষ্ট, আমি আবারও রিপিট করছি, সংশ্লিষ্ট এবং অভিজ্ঞ ব্যক্তিরা যারা এই প্রজেক্টের সাথে আছে তাদেরকে নিয়ে ডায়ালগ হতে পারে। এর আগেও অনেক ডায়ালগ হয়েছে, আমরা কিন্তু কোনো ধরনের সমঝোতায় পৌঁছতে পারিনি। ফলে এগুলা আলোচনার দাবি রাখে। এবং আমি মনে করি আজকে এই শেষের 2-1 সেন্টেন্সের মাধ্যমে 5টা বাজেটের চাইতে বেশি বাজেটের একটা প্রকল্প নিয়ে আমরা অল্প সময়ের মাঝে কথা বলতে পারবো না। আনুস স্যার অনেক জায়গায় অনেক ভাবে কথা বলেছেন, আমরা শুনেছি বা আরো হয়তো বলবেন, কিন্তু আমরা বর্তমান যে সংকটকালীন সময়ের বাজেটটা কেমন হওয়া উচিত, কিভাবে রকম হওয়া উচিত, আমি যদি আমার একটা জায়গাতে আমি একটু কথা বলি, আমার আমি টিএসসি তে কাজ করছি, কেমন 170টা সংগঠন টিএসসি তে কাজ করে। বাট ইন্টারেস্টিং হলো ওখানে অনুষ্ঠানাদি বা ইত্যাদি ইত্যাদির জন্য যে খরচটা বরাদ্দ আছে 65,000 টাকা, হোয়ারেজ 170টা সংগঠন কিন্তু টিএসসি তে কাজ করে, বরাদ্দ মাত্র 65 টাকা। আমার বাজেট ভাবনা হলো যে আমার ছাত্রছাত্রীদেরকে যে পাঠ বহির্ভূত আছে, পাঠ বহির্ভূত যে জায়গাগুলো আছে, শারীরিক শিক্ষা জায়গাতে টাকাটা বরাদ্দ বাড়ানো উচিত, লাইব্রেরিতে টাকাগুলো বাড়ানো উচিত। আমার ছাত্রছাত্রীরা ইনভলভ থাকে ছাত্র শিক্ষক কেন্দ্র, শিক্ষার্থী কল্যাণ কেন্দ্র, এই সমস্ত জায়গাগুলোতে টাকা, ভাষা শিক্ষা কেন্দ্র, তারপরে আরো আপনারা জানেন সেন্টার ফর এক্সিলেন্স এন্ড টিচিং এন্ড লার্নিং, এই সমস্ত যে জায়গাগুলো আছে, এই সমস্ত জায়গাগুলোতে আমাদের বাজেটটাকে কিভাবে বাড়ানো যেতে পারে এবং যার মাধ্যমে শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে হবে। যেমন আমার বন্ধু আমার বলেছে যে এই যে র্যাঙ্কিং এ আমরা কেন আসছি না, র্যাঙ্কিং এর যে মেথোডোলজি আছে, র্যাঙ্কিং এর মেথোডোলজি থেকে আমরা অনেক পিছনে আছে। র্যাঙ্কিং এর মেথোডোলজিতে আছে ফরেন স্টুডেন্ট থাকতে হবে, র্যাঙ্কিং এর মেথোডোলজিতে আছে ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি থাকতে হবে, র্যাঙ্কিং এর মেথোডোলজিতে আছে যে সাইটেশন, গবেষণার সাইটেশন বাড়াতে হবে। এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে যদি আমরা কোলাবোরেশন না বাড়াতে পারি, আমাদের বিশ্ববিদ্যালয়ে যদি দেশি বিদেশি এক্সপার্টদের সাথে আমাদের রিসার্চের সমন্বয় বা লিঙ্কেজ গুলো আমরা না করতে পারি, আমরা কিভাবে বিশ্ববিদ্যালয়কে র্যাঙ্কিং করব? আর বন্ধু বা আমরা যারা রেজিস্টার্ড গ্রাজুয়েট থেকে এবং শিক্ষক নির্বাচিত হয়ে আমরা একটা উভয় সংকটে পড়ে যাই। আমরা না পারি তাদের টোনে কথা বলতে, না পারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো করে কথা বলতে। যেমন আমার সাবিনা, তারপর আশিস দা, অনেক সেদিন মেহেদি জামিলও টকশোতে এসে আল্লাহ শিক্ষকদের একেবারে পারলে অনেক কিছু, কিন্তু আমি কিন্তু সেই জায়গা থেকে কথা বলতে পারি না। তবে শিক্ষকরা কিন্তু আপনার চেষ্টা করে গবেষণার মাধ্যমে, কাজের মাধ্যমে তার বিশ্ববিদ্যালয়ের রেপুটেশনটাকে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি তুলে ধরতে তারা কিন্তু, আমি অনেস্টলি যদি বলি, প্রত্যেকটা শিক্ষক তার অবস্থান থেকে চেষ্টা করে। তবে হ্যাঁ, ঘাটতি যে একদম নেই এ কথাটা কিন্তু নয়, আমাদের ঘাটতি আছে, ত্রুটি বিচ্যুতি আছে। এই ত্রুটি বিচ্যুতি গুলোকে
আমরা কিভাবে আগামী দিনে আরো সুন্দর করতে পারি। যে মহামারীর যে সময়টুকু এসছে, এই সময়টুকুতে আমাদের ভাবনাটা কি, এই সময়গুলোতে যদি আমরা 1 বছর পিছিয়ে যাই, 6 মাস পিছিয়ে যাই, তাহলে আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় হিসাবে এমনিতে অনেক পিছিয়ে যাব। সারা পৃথিবীর অনেক বিশ্ববিদ্যালয় অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ কিন্তু শুরু করে দিয়েছে, আমরা কিন্তু এখনো সিদ্ধান্ত নিতে পারছি না। আমরা ইভেন আলোচনার মধ্যে পর্যন্ত আমরা এই মুহূর্তে নাই। ফলে এই জায়গাগুলোতে আমাদের ইনভলভ হতে হবে, এবং আমি যে জায়গাগুলো বলেছি এই সমস্ত জায়গাগুলো থেকে টাকা বাঁচিয়ে, পরিবহন থেকে, বিদ্যুৎ থেকে, গ্যাস থেকে, প্রশাসনিক বা অন্যান্য যে খরচগুলো আছে, এই অন্যান্য খরচগুলো কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। আনুস স্যার আরো ভালো করে বলতে পারবেন। এই সমস্ত খরচগুলো থেকে যে টাকাগুলো বেঁচে যাচ্ছে, এইগুলো থেকে আমাদের শিক্ষার্থীদেরকে কিভাবে সাপোর্ট দেওয়া যায়, শিক্ষকদেরকে কিভাবে সাপোর্ট দেওয়া যায়, ইন্টারনেটের স্পিডটাকে কিভাবে বাড়ানো যেতে পারে। যেমন আমি এই আলোচনা থেকে প্রশাসনকে একটু ধন্যবাদ জানাতে চাই যে তারা 3000 টাকা করে প্রায় 800 স্টুডেন্টদেরকে দিয়েছে। এটা একটা উদ্যোগ। এইভাবে আমাদেরকে কিছু কিছু জায়গায় কাজ করতে হবে, কাজ করে স্টুডেন্টদেরকে সাপোর্ট দিতে হবে, পরিবারগুলোকে সাপোর্ট দিতে হবে, গবেষণায় সাপোর্ট দিতে হবে, এবং এই যে দুর্যোগকালীন সময়টাকে আমরা কিভাবে মোকাবেলা করব সেই প্রস্তুতি নিয়ে ডায়ালগ শুরু করে দিতে হবে, এবং বাজেটে তার একটা থোক বরাদ্দ রাখতে হবে। আমি আরেকটা বিষয় বলে আজকে এখানে শেষ করব। আমাদের সদ্য পাশ করা প্রাক্তন ছাত্রছাত্রীরা অনেকেই অনেক বিপদে আছে, অনেক ঝামেলায় আছে, না আছে তাদের চাকরি, না আছে তাদের টিউশনি, না আছে কি। আমরা প্রাক্তন ছাত্রদের প্রতিনিধি হিসেবে মনে করি যে এই সমস্ত ছাত্ররা যারা বিপদে আছে, যারা না বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে একটা সুযোগ সুবিধার কথা বলতে পারছে, না চাকরির বাজারে ঢুকতে পারছে, এই সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে আমরা কোনো একটা ফান্ড জেনারেট করে তাদেরকে সাপোর্ট দিতে পারি কিনা এই মহামারী কালে, তাদের জন্য কিছু বিশ্ববিদ্যালয়ের বাজেটে একটু রাখা যায় কিনা, এই সমস্ত ভাবনার মধ্যে আমাকে আনতে হবে। তাহলে মনে করব প্রাক্তন ছাত্রছাত্রীদের যে প্রতিনিধি হিসেবে আমি সিনেটে বা এই নির্বাচিত হয়েছি, তাদের প্রতি কৃতজ্ঞতা আবার দেখানো হবে, এবং আমি মনে করি আমার বাজেট ভাবনা হলো সেরকম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আশিস দা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোনটি অন করুন দয়া করে। দাদা আপনি শুনতে পেলেও আমরা শুনতে পাচ্ছি না আপনাকে, আপনি মাইক্রোফোনটা অন করুন, মাইকের অপশনটা তো ওখানে একটা ক্লিক করুন আপনি। হ্যাঁ দাদা, এখন ঠিক আছে। দাদা এখন আপনি আপনার বক্তব্য, সমাপনী বক্তব্য রাখুন দাদা, যে আমাদের যে উন্নয়ন শীর্ষক প্রকল্প, যে 14.5 লক্ষ কোটি টাকার যে প্রকল্পটি এসেছে, সেটা কতখানি কল্পনা প্রসূত আর কতখানি বাস্তবতা বিদ্যমান সেখানে, সেটা বাস্তবায়নের ক্ষেত্রে কতখানি বাধা, সংক্ষেপে দাদা আমাদের। অধিকতর উন্নয়ন প্রকল্প, এটা নিয়ে এর আগে আমার বক্তারা বলেছেন, আমি সংক্ষেপে একটু বলতে চাই যে এই প্রক্রিয়ার যে টেন্ডার আহ্বান করাইছে সেইটাই ছিল অবৈধ, সেটা টেন্ডার আহ্বান করা হয় নাই। আমরা জানি 5 লাখ টাকার একটা কাজ হইলো সেটা টেন্ডার আহ্বান করা হয়। বর্তমান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আমলে ডিজিটাল বাংলাদেশে এই এত শত শত কোটি টাকার কাজ সেটা টেন্ডার করা হয় নাই। এটা আমাদের কাছে আশ্চর্যের ব্যাপার। এবং আপনারা সবাই জানেন এই টেন্ডার, যারা টেন্ডার শিডিউল ক্রয় করেছিল তাদের বেশিরভাগ মানে আপনার বেশিরভাগের কাছ থেকে টেন্ডার ছিনতাই হয়ে গেছিল, এবং সেই ব্যাপারে প্রশাসনের কাছে লিখিত ভাবে জানানোর পরও সেই ব্যাপারে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয় নাই। সুতরাং এই টেন্ডার কার্যক্রমটাই অবৈধ। এই টেন্ডার নিয়ে আমি আর কি বলবো, আমার আর কিছু বলার নেই। এই টেন্ডার পুরাপুরি টেন্ডার প্রক্রিয়া যেটা অবৈধ, এখানে সবকিছুই আমার মনে হয় যে এটা একটা একটা সবকিছুতে একটা ঝামেলা, এবং এটার সাথে একটা চক্র জড়িত। এটা আমার মনে হয় আপনারা আমার চেয়ে আরো বেশি জানেন। আমি একটু আমার কথা অনেক শোনা যায় নাই। আমি একটা অন্য প্রসঙ্গে কথা বলবো, যে বিশ্ববিদ্যালয়ের বাজেট সম্পর্কে আমি একটু ওই সময় কথা বলতে পারি নাই। যে বাজেট যেটা ঘোষণা করা হয়, যদি 1 কোটি টাকা বাজেট ঘোষণা করা হয়, সে 1 কোটি টাকা বাজেট যদি 1000 স্টুডেন্ট থাকে, তাহলে প্রতি জনের মাথা পিছু থাকে হলো 1 লক্ষ টাকা। বর্তমান প্রশাসন বাহবা দেওয়ার জন্য অতিরিক্ত ছাত্র
অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করে। অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করে দুইটা কারণে, এক নম্বর হলো বাহবা নেওয়ার কারণে, আর দুই নম্বর মাথা পিছু যাতে খরচ কম দেখানো যায়। যদি 1,00,000 স্টুডেন্টের জন্য 1 কোটি টাকা হয়, প্রতিজনের 1 লক্ষ টাকা হয়। যদি 2,000 ছাত্র ভর্তি করা হয় তাহলে 50 লাখ টাকায় হয়। বর্তমান প্রশাসন বাহবা নেওয়ার জন্য এবং এই শিক্ষার্থীদের কষ্ট দেওয়ার জন্য হলে সিট নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়। এখানে যতগুলো সিট থাকবে ততগুলো শিক্ষার্থী ভর্তি করা হবে, কিন্তু বাস্তবে কি তা হয়? আমি এটা তীব্র প্রতিবাদ জানাই। বাহবা নেওয়ারও দরকার নাই, আর এই মাথা পিছু খরচ কম দেখানোর দরকার নাই। যা বাস্তব তাই করেন। জননেত্রী শেখ হাসিনা সরকার জনবান্ধব সরকার, জননেত্রী শেখ হাসিনা সরকার সবার কাছেই, সবার দেশের সর্বস্তরের জনগণের কাছে জনপ্রিয় একটি সরকার। এই বর্তমান করোনা সংকটেও করোনা সংকটেও জননেত্রী শেখ হাসিনা সবার জন্য কাজ করে যাচ্ছে। আর আমি প্রফেসর আলমগীরের সাথে সুর মিলিয়ে আর একটা কথা বলতে চাই। যারা সাবেক শিক্ষার্থী টিউশনি করে চলতো, চাকরির জন্য চেষ্টা করতো, আমি বিভিন্ন সময় পোস্ট দিয়েছি তাদের হেল্প করার জন্য সবাইকে, এবং অ্যালামনি অ্যাসোসিয়েশনকেও। কোন জায়গায় সাড়া পাই নাই। আমি নিজে ব্যক্তিগতভাবে এবং আমার ক্লাসমেট, আমার 14তম ব্যাচের বন্ধু, আমার ফিলোসফির ক্লাসমেট নিখিল, এবং আমরা 14তম ব্যাচের পক্ষ থেকে অনেক সাবেক শিক্ষার্থীদেরকে আমরা হেল্প করেছি। আমরা এটা পোস্ট দেই নাই কোথাও। আজকে প্রসঙ্গক্রমে আলমগীরের কথা আমি একটা বললাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার কথা শোনার জন্য। সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবো, সুস্থ থাকুন। ধন্যবাদ দাদা। স্যার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন স্যার। আলমগীর স্যার, আপনি কিছু বলতে চাচ্ছেন? আমাদের সর্বশেষ যদি ধন্যবাদের পালা হয় তাহলে আবারও সবাইকে ধন্যবাদ, এবং স্যারকে একটু একটা বিষয় মনে করে দিতে চাই যে স্যার একসময় সম্ভবত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিদেশি ছাত্রছাত্রীরা ভর্তি হতো। আমি যতটুকু জানি আপনাদের মনে থাকার কথা স্যার, যে বিদেশি ছাত্রছাত্রী যেন ইরান থেকে, আফগানিস্তান থেকে বা নেপাল থেকে প্রচুর স্টুডেন্টরা আমাদের এখানে পড়তে আসতো। এই বিদেশি ছাত্রছাত্রীদের মাধ্যমে ফার্মেসি বা এই সাবজেক্ট গুলোতে পড়তে আসতো। এদের মাধ্যমে কিন্তু আমাদের আভ্যন্তরীণ আয়ও বেশ হতো এক সময়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কয় বছর বা আরো বেশি সময় হবে বিদেশি ছাত্রছাত্রী জাহাঙ্গীরনগরে একদম আসে না স্যার। এখন আপনি তো স্যার সেই অনেক আগের কার স্টুডেন্ট, 4র্থ বা 5ম ব্যাচের, সম্ভবত আমরা 22 ব্যাচের। আমার মনে হয় যে আমরা বিদেশি ছাত্রছাত্রীদের বাড়ানো, তারপরে গবেষণার যে জায়গাগুলোতে বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে যে কোলাবোরেশনের জায়গাটা নিশ্চিত করা, এই সমস্ত জায়গাগুলোতে স্যার আপনার যদি কোনো পরামর্শ থাকে স্যার আমাদেরকে একটু শেয়ার করতে পারেন। আর ইচ্ছা সহ সবাইকে ধন্যবাদ এইরকম একটা আয়োজন করার জন্য। সিনেট না হলেও মনে করছি যে আজকে যে কথাগুলো বলছি সিনেট অধিবেশনে বক্তব্য রাখার মতন অনেকটা। ফলে প্রাক্তন ছাত্রছাত্রী যারা আমাকে নির্বাচিত করেছেন আপনারা, আমি সবার কাছে কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে নির্বাচিত করার জন্য। এবং আমি যে জায়গায় যে অবস্থায় থাকি প্রাক্তনদের জন্য কথা বলবো। এবং সর্বশেষ যে জিনিসটা হলো, প্রাক্তনদেরকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডে সংযুক্ত করা, প্রাক্তনদের পরামর্শ নেওয়া, পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন ছাত্রছাত্রীদের অর্থায়নে, পরামর্শে, নেতৃত্বে বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয়। আমরা মনে করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন ছাত্রছাত্রীদের একজন প্রতিনিধি হিসেবে প্রাক্তনদের আপনারা ইনভলভ করুন। যারা প্রশাসনে থাকে প্রাক্তনদের পরামর্শ নিন, আর্থিকভাবে সহযোগিতা নেন। প্রাক্তনরা অনেকেই প্রতিষ্ঠিত আছে, তারা বিশ্ববিদ্যালয়ে কাজ করতে চায়, তাদেরকে ইনভলভ করুন। তাহলে এই যে সেতু বন্ধনটুকু তৈরি হবে, আমাদের বাজেটের মতন 2 গুণ 3 গুণ বাজেট প্রাক্তন ছাত্রছাত্রীদের কাছ থেকে পাওয়া সম্ভব, যার মাধ্যমে আমরা বর্তমান বাজেটকে আরো বেশি এনহ্যান্স করতে পারবো বা বিশ্ববিদ্যালয়ের আরো কার্যক্রমে ছাত্রছাত্রীদের, বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে আমরা আরো অনেক বেশি সংশ্লিষ্ট করতে পারবো, সহযোগিতা করতে পারবো। আর এই করোনাকালীন সময়ে আমার বিশ্ববিদ্যালয়ের যারা অসুস্থ হয়েছেন তাদের সুস্থতা কামনা করি। আমার বিশ্ববিদ্যালয়ে যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের এবং পৃথিবীর সকল মানুষের আরোগ্য কামনা করি। এবং যারা মৃত্যুবরণ করেছেন
তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আবারও ইচ্ছাকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে, আলোচক যারা আছেন সবার প্রতি সালাম এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আনু মোহাম্মদ স্যার, স্যার আপনাকে যেটা বললেন স্যার, সেই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। হ্যাঁ, বিদেশি ছাত্রছাত্রীরা তো ছিল আগে আগে আসতো। বিদেশি আসলে একটা বিশ্ববিদ্যালয় তো বিশ্ববিদ্যালয়, কিন্তু বিশ্বের সাথে যুক্ত থাকার মতো একটা পরিবেশ থাকতে হবে, সেরকম একটা প্রাতিষ্ঠানিক কাঠামো থাকতে হবে, তার জন্য একটা ব্যবস্থা থাকতে হবে। এখন আমাদের হলগুলোর যে অবস্থা, এখানে আমাদের দেশের ছাত্রছাত্রীরাই থাকতে পারে। হলগুলোর অনেক শিক্ষার্থী আছে, তারা হলে থাকতে ভয় পায়, তারা পাশের এলাকায় গিয়ে বিভিন্ন জায়গায় ভাড়া থাকে, এরকম একটা পরিস্থিতি। বিশ্ববিদ্যালয়ে একটা হচ্ছে নিরাপদ থাকতে হবে, একটা হচ্ছে শিক্ষা গবেষণার পরিবেশটা থাকতে হবে। এবং সেই পরিবেশটা থাকলে এবং তার সাথে আমরা যদি যুক্ত করি, এটা বিদেশি শিক্ষার্থী শুধুমাত্র টাকার জন্য না, বিদেশি শিক্ষার্থী আসা দরকার, বিদেশি শিক্ষক আসা দরকার, আমাদের শিক্ষক শিক্ষার্থীদের বাইরে যাওয়া দরকার। এটা বৈশ্বিক একটা যোগসূত্র স্থাপনের জায়গাটা তখনই তৈরি করা সম্ভব যখন বিশ্ববিদ্যালয়ের নিজের ভেতরের জায়গাগুলো পরিষ্কার থাকে এবং বিশ্ববিদ্যালয়ে ঠিক শিক্ষাই গুরুত্ব পাবে, গবেষণা গুরুত্ব পাবে। এখানে অন্যান্য বিষয় যেগুলো শিক্ষা গবেষণার প্রতিকূল বা প্রতিবন্ধক, সেই সমস্ত জায়গাগুলো যদি শক্তিশালী হয়, তাহলে বিদেশি শিক্ষার্থী কেন, দেশের শিক্ষার্থীদেরই তো টিকে থাকা মুশকিল। এবং শিক্ষকদের পক্ষেও, যারা প্রকৃত শিক্ষক, তাদের পক্ষেও কাজ করা মুশকিল। সেখানে দেখা যায় যে যারা শিক্ষা গবেষণার সাথে কোনো সম্পর্ক নাই, তাদেরই আধিপত্য তৈরি হয়। তখন আর বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংও যেতে পারে না, বৈশ্বিক যোগাযোগও থাকতে পারে। আর বাজেট নিয়ে আলমগীর কিছু প্রস্তাব, নির্দিষ্ট প্রস্তাব বলেছে, সেগুলো আমার মনে হয় সেগুলো গুরুত্বপূর্ণ। সেগুলো এবারের বাজেটে আদৌ কোনো যোগ হবে কিনা জানি না, কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, কিন্তু এগুলো যুক্ত হওয়া দরকার। তো আমি যাই হোক, ইচ্ছা এটা আয়োজন করেছে, তাদের ধন্যবাদ জানাই। এবং এখানে যারা উপস্থিত আছেন সহকর্মী এবং পুরনো যারা শিক্ষার্থী যারা আছেন, সিনিয়র সদস্য এবং অন্য যারা, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা এতক্ষণ ধরে আলমগীর স্যার, হ্যাঁ স্যার, স্যার 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 আপনার মাইকটা। স্যারের প্রশ্নটা করেছিলাম, স্যার উত্তরও দিয়েছে। ঠিক একই রকমের প্রশ্ন স্যার, আপনি যে উত্তরটা দিয়েছেন একই রকমের প্রশ্ন আমি প্রশাসন পত্রিকান্তরে দেখেছি, প্রশাসনের তরফ থেকে আসছে যে আমরা বর্তমান ছাত্রছাত্রীদেরকে হলে থাকতে দিতে পারছি না, কিভাবে বিদেশি ছাত্রছাত্রীদেরকে আমরা এই বিশ্ববিদ্যালয়, কেন আমরা কি একটা ইন্টারন্যাশনাল হল করতে পারি না স্যার? প্রাক্তন ছাত্র, এই যে ইন্টারন্যাশনাল হলের মাধ্যমে যে বিদেশি ছাত্রছাত্রীদেরকে এনে আমাদের যে একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম, যে তারা আসবে, যেমন আমি যদি ছোট্ট, আমি এক জায়গায় কাজ করি স্যার, সিআরপি, এখানে একটা মাস্টার্স প্রোগ্রাম আছে, ওখানে যদি 50 জন স্টুডেন্ট ভর্তি করা হয়, নিয়ম হলো 25 জন স্টুডেন্ট বাইরের স্টুডেন্ট হওয়া লাগবে। ওরা 25 জন, প্রায় 50% স্টুডেন্ট বাইরে। তারা আমাদের পার্শ্ববর্তী সাভারে তারা যদি 25 জন স্টুডেন্ট 50% স্টুডেন্টকে বিদেশ থেকে আনতে পারে, তাহলে আমরা একটা ইন্টারন্যাশনাল হল করে কি স্যার শুধু হলের কারণে আমরা বিদেশি ছাত্রছাত্রীদেরকে আনতে পারছি না তা কিন্তু নয় স্যার। আমরা একটা চাইলেই ইন্টারন্যাশনাল হল 100 স্টুডেন্টদের, 200 স্টুডেন্টদেরকে দিয়ে আমরা কিন্তু করতে পারি স্যার। ফলে আমার মনে হয় যে এই ভাবনাগুলো, হলে জায়গার অভাবের কথা বলিনি, হলের জায়গার অভাবের চাইতেও হলে যে পরিবেশটা আছে, হলে একটা নিরাপত্তাহীনতার যে অবস্থাটা আছে, সেইটার কথা বলছি। বিশ্ববিদ্যালয়ে যদি শিক্ষার্থী এবং শিক্ষকদের জায়গাটা পরিষ্কার না থাকে, সেখানে যদি সন্ত্রাস, সেখানে যদি চাঁদাবাজি, সেখানে যদি আধিপত্য, এই সমস্ত জিনিসগুলো হয়, র্যাগিং সহ যে শিক্ষা বিরোধী তৎপরতা, সেগুলো যদি প্রধান হয়ে ওঠে, তাহলে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নিরাপত্তা পায় না, সেটাই হলো সমস্যা। যাই হোক, শিক্ষা এবং গবেষণা যদি গুরুত্ব পায়, তাহলে দেশের শিক্ষার্থীরা যেরকম পাবে, শিক্ষকরা গুরুত্ব পাবে, তখন আন্তর্জাতিক একটা যে যে অবস্থান, সেই অবস্থানও বিশ্ববিদ্যালয়ের পক্ষে তৈরি করা সম্ভব। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে লোকেশনটা আছে এবং তার যে সম্ভাবনাটা আছে, সেই সম্ভাবনাটা অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের চাইতে বেশি। সেই সম্ভাবনা মাথায় রেখে যদি যারা দায়িত্বপ্রাপ্ত তারা যদি কাজ করেন, তাহলে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনা অনেক দূর পর্যন্ত যাবে। সেটাই হচ্ছে, আমরা তো সেই স্বপ্নটা দেখি কিন্তু বারবার আঘাতপ্রাপ্ত হই, হতাশ হই, সেটাই হলো সমস্যা। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার আপনাদের সবাইকে এতক্ষণ যুক্ত থাকার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য। আমরা আমাদের আলোচনার একদম দ্বারপ্রান্তে এসে উপস্থিত। আমরা সত্যি বলতে গেলে প্রথমে আমরা শুরু করেছিলাম আমাদের যে আলোচনার বিষয়টি, সেটি হচ্ছে কেমন বাজেট চাই জাহাঙ্গীরনগরে। আসলে বিশ্ববিদ্যালয় বিষয়টাই হচ্ছে এক তো বিশাল বিষয়, যেখানে সামান্য বিষয় নিয়ে কথা বসলে আসলে এর সমাধানে আসা সম্ভব না। তাই আমরা সত্যি বলতে স্যারদের যে আমরা যে নতুন দিক উন্মোচিত হলো কর্মপরিকল্পনা, তা হয়তো বা বাজেটের সঙ্গে হতে পারে, নাও হতে পারে। এমন আমরা জানতে পারলাম যে ভাবে তারা যে কতখানি
সিনের সদস্যরা তারা যখন সাবিনা ইয়াসমিন আপু, আপনি একটু মাইকটা আপনার অফ করুন প্লিজ। হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, আমাদের যেসব কথাগুলো এখানে উল্লেখিত হলো সেই বিষয়গুলো কতখানি আমাদের বাজেটে জায়গা পাবে, স্থান পাবে তা আমরা জানি না। আমাদের স্যারদের গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য আমরা আবার ধন্যবাদ জানাচ্ছি ইচ্ছের পক্ষ থেকে। এখন যেখানে যেভাবে আছেন সবাই সুস্থ থাকুন, এবং যারা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠানটি দেখলেন তাদের মূল্যবান সময় নষ্ট করে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবার বলছি, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। এখন আমার লড়াইটা হচ্ছে টিকে থাকার লড়াই। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ, আবার দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো রূপে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।